এনডিএ জোটের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ী। তখন কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। তো সেখান থেকে বিধানসভায় আসা এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না ওই সময়। মুসলিম এবং বিজেপি একে অপরের পরিপন্থী। সংখ্যালঘু বলতে কিন্তু শুধু মুসলিম না, প্রথম পরিচয় আমি একজন ভারতীয়। আপনি যেহেতু একদম গ্রামে থেকে উঠে এসেছেন, প্রকল্পগুলো কি সেখানে পৌঁছায়? টাকা কেন্দ্রীয় সরকারের, প্রকল্প কেন্দ্রীয় সরকারের, কিন্তু নামগুলো সব চেঞ্জ করছেন। কখনোই একটা রাজ্যের উন্নতি ভাতা, ভর্তুকি আর ভিক্ষা দিয়ে হয় না। 15 বছরে সংখ্যালঘু সমাজের কি উন্নতি উনি করেছেন? সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। 14 জন সংখ্যালঘু মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারল। এইভাবে চাকরি চুরি করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এটা আমাদের দুর্ভাগ্য। শিক্ষামন্ত্রী জেলে ছিলেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছিলেন যিনি 3 তালাক প্রাপ্তা মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের পলিটিক্সে অনেক বছর ধরে একটা প্রচলিত সমীকরণ চলে আসছে। মুসলিম ভোট মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সমর্থন। আরও একটি ধারণা আছে যে মুসলিম সমাজ এবং বিজেপি একে অপরের বিপরীত মেরুতে অবস্থান করে। এই প্রচলিত ধারণা ভাঙার জন্য আজকে আমাদের পডকাস্টে আছেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার মাহফুজা খাতুন। আজকে তাকে আমরা স্বাগত জানাবো। নমস্কার দিদি। নমস্কার। এই যে একজন মুসলিম নারী হিসেবে গ্রাম বাংলা থেকে উঠে আসা এবং আজকে একজন বিজেপির সম্মানীয় একজন নেত্রী আপনি, এই যাত্রাপথটা আপনার কেমন ছিল? এই যাত্রাপথটা তো আমি এই যাত্রাপথটাকে মূলত যাত্রাপথ না, আমি সংগ্রাম হিসেবে দেখেছি। একদম কলেজে পড়া থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। কলেজে পড়া থেকে তারপরে 1993 সালে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে প্রথম 1/3 মহিলা রিজার্ভেশন হয়, 31 সেক্ষেত্রে আমি যে বুধে, আমি প্রত্যন্ত গ্রাম এলাকা, দক্ষিণ দিনাজপুরে একদম গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি। সেই আমার যে বুথটা যেখানে আমি বসবাস করতাম, এখন প্রেজেন্ট অ্যাড্রেস আমার বহরমপুর মুর্শিদাবাদে, সেই বুথের যে মেম্বার নির্বাচিত হবে ত্রিটার পঞ্চায়েত নির্বাচনে, আসনটা ছিল মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সংরক্ষিত হওয়ার কারণে আমাকে সেখানে ভোটে দাঁড় করায়। আমি জিতে যাই। জিতে যাওয়ার পর আমি 1993 সালে প্রধান নির্বাচিত হয়েছি। তখন আপনি সিপিএম এর হয়েই দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিলাম। জেতার পরে প্রধান 5 বছর প্রধান পরিচালনা করার পরে তার 5 বছর বাদে 1993 সালে আবার আমাদের রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনেও আমি ক্যান্ডিডেট হই, প্রার্থী হই এবং জিতে যাই। জিতে যাওয়ার পর গঙ্গারামপুর একটা ব্লক পঞ্চায়েত সমিতি যাকে আমরা বলি, সে পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব আমাকে পার্টি দেয়। পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলানোর সময় 2001-এ আমাদের রাজ্যের সাধারণ বিধানসভার নির্বাচনে আমাকে প্রার্থী করা হয়। আমি এখানে কুমারগঞ্জ বিধানসভা, সেই সময় ছিল 37 কুমারগঞ্জ বিধানসভা, সেই বিধানসভা থেকে আমি জিতে যাই। জিতে যাওয়ার পরে সভাপতি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকতে পারবো না, তার জন্য সেখানে আমি পদত্যাগ করে দিই এবং আমি এমএলএশিপ কন্টিনিউ করি। তারপরে 5 বছর বাদে 2001-এ প্রথম নির্বাচিত হয়েছিলাম। 5 বছর বাদে 2006 সালে আবার আমাকে ক্যান্ডিডেট করা হয়। দুবারের আপনি বিধায়ক? হ্যাঁ, দুবারের বিধায়ক। 2006 সালে আবার আমি জিতে যাই বিধানসভায়, কুমারগঞ্জ বিধানসভা থেকে। 2001 থেকে 2011 পর্যন্ত আমি বিধানসভার দায়িত্ব সামলিয়েছি। তারপরে 2011 সালে 2016 সালেও আমি ক্যান্ডিডেট হয়েছিলাম, কিন্তু সামান্য ভোটের ব্যবধানে সেখানে হেরে যাই। এই যাত্রাপথটা অত্যন্ত, আমার যে জার্নিটা এটা কিন্তু অত্যন্ত লড়াই সংগ্রামের পথ ছিল। ওই পর্যন্ত সেই সময় একজন মুসলিম পরিবার থেকে এবং পিছিয়ে পড়া সমাজ থেকে, এবং জেলাটা আমাদের পিছিয়ে পড়া, প্রত্যন্ত একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখান থেকে এই যে বিধানসভায় পৌঁছানো প্রায় 350 থেকে 400 কিলোমিটার দূরত্ব আমার বাড়ি থেকে। আমার বাড়ি যেখানে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি জায়গাটার নাম, আমার গ্রামের নাম হচ্ছে খাসপাড়া বলে গ্রামটা, আমি যে গ্রামে বসবাস করতাম। তো সেখান থেকে বিধানসভায় আসা এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না ওই সময়। এই যে আমার এখানে পৌঁছানো, এটা একটা দীর্ঘ জার্নি, সংগ্রাম এবং লড়াই করে এখানে আসা।
তবে আমি মানুষের পাশে সবসময় থেকেছি, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ যেমন ভোট দিয়েছে, মানুষের বাস্তব সমস্যাগুলো নিয়ে বরাবরই বিধানসভায় সোচ্চার হয়েছি। প্রধান থাকাকালীন সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। 93 সাল থেকে মানুষের সঙ্গে আমি একদম গ্রাসরুট লেভেল একদম। থেকে আপনি উঠেছেন, একদম পঞ্চায়েত লেভেল থেকে। একদম পঞ্চায়েত লেভেল থেকে আমার এই জায়গায় আমার উত্তরণ। একদম মানে এই যে গ্রামাঞ্চল থেকে যে আপনি পরবর্তীকালে বিধায়ক হন, এই সময়কালটা টোটাল প্রায় ওদিকেও 5 ইয়ার্স ছিলেন, তারপরে আরো 10 ইয়ার্স আপনি মানে 15 ইয়ার্স আপনার পুরো এই রাজনীতিতে রয়েছে ছিলেন আর কি। টোটাল 18 বছর। আচ্ছা, তারপরে আপনি সিপিএম থেকে বিজেপিতে যোগদান করলেন। এই যে একটা শিফট, কারণ সাধারণত আমরা জেনে আসি বা আমাদের জানানো হয় যে সংখ্যালঘু এবং বিজেপি এদের সম্পূর্ণ বিপরীত মেরুর তারা। তা এইভাবে যে আপনি চেঞ্জ করলেন, সামাজিকভাবে আপনি কি প্রতিবন্ধকতা পেয়েছিলেন সেই সময়? না, আমি 2017 সালে 26শে মে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। তো এই যোগদান পর্বটার পরে এটা সামাজিক বাধা তো এসেছিল, কিন্তু আমার পরিবার থেকে, আমার পারিবারিক কোনো বাধা ছিল না। তার জন্য আমি স্বাচ্ছন্দ্যে বিজেপিতে জয়েন করতে পেরেছি। এবং এই যে ধারণা একটা সমাজে যে মুসলিম এবং বিজেপি একে অপরের পরিপন্থী, একদম 180 ডিগ্রি এটা বোঝানো হয়েছে, বোঝানো দিয়ে হয়েছে। বোঝানো হয়েছে। এটা বোঝানো, এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণাটাকে চ্যালেঞ্জ করে আমি মুসলিম থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। এই ধারণাটাকে ভাঙতে হবে, এটা সঠিক ধারণা না। তার কারণ আপনারা দেখুন, আমাদের যখন এনডিএ জোটের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ী, তখন কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। একদম, এপিজে আব্দুল কালাম একজন মিসাইল ম্যান ছিলেন। আপনারা সবাই জানেন, আমাদের যারা দর্শক এই মুহূর্তে আছে তারাও সবাই জানেন যে সারা ভারতের সব থেকে সম্মানীয়। হ্যাঁ, শুধু এটা ভারতবর্ষ নয়, এমনকি গোটা পৃথিবীর মানুষ তাকে চেনেন, জানেন মিসাইল ম্যান হিসেবে। কিন্তু অটল যে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত কংগ্রেসের যে সরকার ছিল, তিনি সেই সম্মানটা পাননি। তারা কিন্তু তাকে সেই রত্নকে ভারত রত্নকে খুঁজে বের করতে পারেননি, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি ওনাকে খুঁজে বের করতে পেরেছিল এবং সেই দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে কিন্তু বসিয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামকে। এটা তো একটা ভীষণ গর্বের বিষয়, আনন্দের বিষয়। তার পরবর্তীতে আমরা দেখেছি, আমার জয়নিংটা যেহেতু 2017 সালে, আমাদের 2014 সালে আমাদের সেই সময় যিনি আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, 2014 সালে তিনি ব্যাপক সমর্থন নিয়ে, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, ওভার মেজরিটি নিয়ে তিনি ক্ষমতায় আসেন। এই দেশ পরিচালনার দায়িত্ব দেশবাসী উনাকে দেয়, ভারতীয় জনতা পার্টির উপরে দায়িত্ব দেয়। শপথ নিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছিলেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই স্লোগানটা সবাইকে ইনক্লুড করে, সবাইকে ইনক্লুড করে, ধর্মের সব ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। উনি কোনো নির্দিষ্ট কোনো অংশের মানুষকে চিহ্নিত করেননি বা বোঝানোর চেষ্টা তিনি করেননি। এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে মূলত, এবং আপনাদের মনে আছে 2017-তে আমি জয়েন করার পরে, তার পরবর্তীতে ঠিক 2017-এর পরেই আমি বলছি, 2018-2019-এর দিকে, এই যে মুসলিম মহিলাদের, বিবাহিত মুসলিম মহিলাদের 3 তালাক, এটা সুপ্রিম কোর্ট হয়েছিল, আপনি জানেন, আমাদের দর্শকরাও জানেন যে সেই সুপ্রিম কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট আমাদের পার্লামেন্ট এবং রাজ্যসভা, অর্থাৎ দেশের যারা শাসক দল, তাদেরকে দায়িত্ব দেয় যে আপনারা এটা 3 তালাক সঠিক না বেঠিক, সঠিক না বেঠিক আপনারা সিদ্ধান্ত নিন। আমাদের দেশের একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি 2018 সালে যে সমস্ত তালাক প্রাপ্ত, 3 তালাক প্রাপ্ত, তালাক দু ধরনের আছে। আচ্ছা, একটা এমনি স্বাভাবিক তালাক যেটা হয়, নর্মাল ডিভোর্স, যেটা ওটা ইনস্ট্যান্ট 3 তালাক। মানে বললেই ওটা, বললে তালাক বললে সে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু এটা কি শরীয়ত আইনে এটা বোধহয় নেই, তো তার সত্ত্বেও এটা চলে আসছিল। না, আমি সে বিষয়টা পরেই যাচ্ছি। তো তাতে হচ্ছে সে ওই সময় আমরা দেখেছিলাম, আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছিলেন যিনি 3 তালাক প্রাপ্তা মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন এবং সেই সমস্ত অসহায় মহিলাদের কান্নার আওয়াজ ওনার কানে পৌঁছেছিল। সে বলে 3 তালাক
বাতিল করেছিলেন। এটা কিন্তু আগে কেউ ভাবে না, আগে কেউ ভাবেনি। এবং আশ্চর্যের বিষয়, এই যে ৩ তালার ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে কোথাও নেই। পাকিস্তানে নেই, বাংলাদেশে নেই, আফগানিস্তানে নেই, শুধুমাত্র সৌদিতে নেই। ভারতবর্ষে। হ্যাঁ, ভারতবর্ষেই ছিল। তো এই যে তিনি মুসলিম মহিলাদের পাশে দাঁড়ালেন, এটা একটা তো বিশাল ঐতিহাসিক বিষয়। তার জন্য এবং মোদিজির যে স্লোগান, সেই স্লোগানে অনুপ্রাণিত হয়েই আমার বিজেপিতে জয়েন করা। বিজেপিতে জয়েন করার পরে, বিজেপি পার্টিতে আসার পরে এই পার্টি আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, সম্মান দিয়েছে। আপনি কোনোভাবে ফিল করেননি যে আপনাকে কোনোভাবে না, আলাদা করা না, হচ্ছে? আলাদা করা হয়েছে এটা আমি কখনোই ভাবিনি। প্রথম কথা কি জানেন? সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেটা মনে করে, সেটা হচ্ছে যে আমরা প্রথম ভারতীয়। আমি একজন নেশন ফার্স্ট। নেশন ফার্স্ট। আমি একজন, প্রথম পরিচয় আমার, আমি একজন ভারতীয়। সেকেন্ড হচ্ছে আমার জন্মটা যেহেতু আমার উপরে নির্ভর করে না। আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব, আমার জন্ম কখন আমি পৃথিবীতে আসবো, সেটা তো আমার উপরে নির্ভরশীল না, আমার বাবা-মার উপরে। তা আমার জন্মটা যেহেতু মুসলিম পরিবারে, ইসলাম ধর্মাবলম্বী পরিবারে, তার জন্য আমি ইসলাম ধর্মাবলম্বী, আমি মুসলিম। তদ্রূপ হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা সনাতন ধর্মাবলম্বী। খ্রিস্টান আছে, আরো অনেক ধর্ম আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমার প্রথমে আমি ভারতীয়, আমার পরিচয় আমি ভারতীয়, তারপরে আমার পরিচয় হয়েছে আমি ইসলাম ধর্মাবলম্বী একজন মুসলিম মহিলা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কখনোই কাউকে ইনি সনাতন, ইনি মুসলিম, ইনি খ্রিস্টান, ইনি পার্সি, ইনি জৈন, ইনি বৌদ্ধ, এই ভেদাভেদটা নেই, বিভাজনটা নেই, মানুষের মধ্যে কখনোই ভেদাভেদ নেই। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সবসময় বলেন যে ১৪০ কোটি দেশবাসী। তিনি কিন্তু আলাদা করে কাউকে দেখেন, আলাদা চোখে কিন্তু কখনোই দেখেন। এবং অনেকগুলো তার প্রকল্প যেগুলো রয়েছে, প্রধানমন্ত্রীর প্রায় এই মুহূর্তে গোটা ভারতবর্ষে, আমাদের দেশে ২৮ টা রাজ্য রয়েছে, ৮ টা কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে। টোটাল মিলিয়ে আমাদের ৩৬ টা রাজ্য আছে বর্তমানে। ১৪০ কোটি জনগণের সেবক হিসেবে তিনি কাজ করছেন। এবং উনি যখনই পাবলিককে অ্যাড্রেস করেন, দেশবাসীকে অ্যাড্রেস করেন, সবসময় তিনি বলেন যে আমার ১৪০ কোটি দেশবাসী। তিনি তো যারা ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে বাদ রেখে কিন্তু বলেন না, বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাদ রেখে কিন্তু বলেন না। এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে সংখ্যালঘু বলতে কিন্তু শুধু মুসলিম না, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, এই টোটাল অংশটাকে বোঝায়। তো এই যে অনেক স্কিম আছে, যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী, প্রায় আমাদের দেশে ১০০টার উপরে আমাদের প্রকল্প চলছে এই মুহূর্তে। মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য বহু প্রকল্প আমি চালু করেছি। মাইনরিটি, মেজরিটি, মিলে। টোটাল। এবং এখানে একটা বিষয়, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন উনাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি মুসলিমদের জন্য কি কি ভেবেছেন, কি করেছেন? তো উনি বলছেন, না, আমি মুসলিমদের জন্য কি করব? আমি কিচ্ছু করিনি, মুসলিমদের জন্য কিছু করব না। তো আমি আমার রাজ্যে যতজন মানুষ আছে সবার জন্য আমি উন্নতি করব। আলাদা করে না, আলাদা করে আইডেন্টিফাই না, বিভাজন না। ভারতীয় জনতা পার্টি কখনোই মানুষকে বিভাজন করে না, মানুষে মানুষে কখনোই ভেদাভেদ নেই। ধর্ম যার যার, ধর্ম একান্ত নিজস্ব ব্যাপার। কে কি ধর্ম করবে সেটা তো তার নিজস্ব ব্যাপার। কোন ধর্মে তিনি জন্মেছেন না জন্মেছেন, তার যে কোনো মানুষের ক্ষেত্রে ধর্ম তার নিজের একান্ত নিজস্ব ব্যাপার। আসল হচ্ছে রাজনীতির সঙ্গে কখনোই আমাদের ভারতীয় জনতা পার্টি ধর্মকে গুলিয়ে ফেলে না। একদম এটা পরিষ্কার ক্লিয়ার, আমাদের একটা ধারণা থাকার দরকার। উনি সেইরকম ভাবে বলছেন যে ১০০টার উপরে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে, আমি ২-৩টার উদাহরণ দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনা কখনো কি বেছে বেছে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে? একদম নয়। বরং আমাদের একটা সমীক্ষা দেখলে বোঝা যাবে, গোটা ভারতবর্ষে মুসলিমরা যেহেতু ঐতিহাসিক কারণে পিছিয়ে পড়া আর্থিক দিক থেকে, তার জন্য হচ্ছে তারা বেশি সংখ্যক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। প্রধানমন্ত্রী উজালা গ্যাস যোজনা, হ্যাঁ, ঘরে ঘরে একদম ঘরে ঘরে এটাই তো গ্যাসের যে কানেকশন, এটা গ্যাসের যে কানেকশন। তো এই যে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তার মাকে দেখিয়েছিলেন কাঠ দিয়ে রান্না করতে, কষ্ট দেখতে কষ্ট দেখতে পেয়েছেন, মায়ের চোখের জল তিনি দেখেছিলেন। সেই সময় তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যে যদি কোনোদিন তিনি সুযোগ পান, তাহলে শুধু তার নিজের মায়ের নয়, গোটা দেশের যত মা আছে, যত কোটি মা, মানে মহিলা আছে, মা আছে, যারা রান্নার কাজে যুক্ত, তাদেরকে তিনি, তাদের চোখের জল তিনি মুছাবেন। এবং যেমনি ভাবা তেমনি কাজ। তিনি প্রধানমন্ত্রী হলেন
2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি উজ্জ্বলা গ্যাস যোজনার কানেকশন দিয়েছেন, যেটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা নামে পরিচিত। ফ্রি কানেকশন। এটা খুব ভালো, মানে প্রত্যেকটা ঘরের মানুষের পক্ষে কতটা উপকার। হ্যাঁ, ভীষণভাবে এটা কাজ দিয়েছে। এরকম প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা যেমন আছে, প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আছে, প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা আছে, প্রধানমন্ত্রী জনৌষধি যোজনা আছে, প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এরকম অসংখ্য যোজনা আছে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ বিকাশ যোজনা, অনেক যোজনা এখানে, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, এই সমস্ত প্রকল্পগুলোর টাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকার। কিন্তু যখনই আমাদের রাজ্যের সীমানায় আসছে, রাজ্যে আসছে, অনেক প্রকল্প তো এখানে ঢুকতেই দেওয়া হয় না। হ্যাঁ, অনেক প্রকল্প ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যেগুলো এখানে ঢুকছে সেগুলো হচ্ছে নাম পরিবর্তন করা হচ্ছে। যেরকম আমি বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে নাম দিয়েছে বাংলা আবাস যোজনা। ওইটাই একই একই জিনিস। আচ্ছা, যেরকম হচ্ছে প্রধানমন্ত্রী জনৌষধি যোজনা, এখানে দিয়েছে জীবন সাথী। এখানে যেরকম প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা, যেটা নাম পাল্টে দিয়েছে রেশনে, যেটা প্রধানমন্ত্রী ফ্রিতে দেয়, ফ্রিতে দেশের 80 কোটি মানুষকে করোনার সময় দেখেছিলেন ফ্রিতে ভ্যাকসিন দেওয়া, 2টো ভ্যাকসিন এবং একটা বুস্টার ডোজ দেওয়া। এবং এমনকি আমরা ভিন দেশেও অন্য রাষ্ট্র হচ্ছে আমাদের ভ্যাকসিন সাপ্লাই, আমাদের এখান থেকে সাপ্লাই করেছে। আমরা দেখেছি 80 কোটি মানুষকে ফ্রিতে রেশনিং ব্যবস্থার মাধ্যমে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে ফ্রিতে, 1 টাকাও না। কিন্তু এটা আমরা দেখে আসি, খবরে দেখেছি হ্যাঁ, যে রেশন দোকানে সব জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু সেখানে ছবি কোথাও এবং নামগুলো এবং কোথাও সেখানে দেয়নি যে হ্যাঁ। এই খাদ্য যোজনার ক্ষেত্রে যে টাকাটা আসছে, যে চালটা আসছে বা যে গমটা আসছে, সেটা কোথা থেকে আসছে। হ্যাঁ, না, উনি সব স্কিমে, সমস্ত স্কিম আমি আগেই বলেছি যে টাকা কেন্দ্রীয় সরকারের, প্রকল্প কেন্দ্রীয় সরকারের, কিন্তু উনি নামগুলো সব চেঞ্জ করছেন। আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, এটা সুলভ শৌচালয় যেটা বলে, নাম পাল্টে এখানে মিশন নির্মল বাংলা। কোথায় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান আর কোথায় মিশন নির্মল টাকাটা বাংলা? কিন্তু কেন্দ্রের। হ্যাঁ, টাকা কেন্দ্রের, কিন্তু এই নামগুলো সব পাল্টাচ্ছে। তো নাম পাল্টাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যারা প্রাপক, যারা গরিব মানুষ, সমাজের একদম যারা একদম পিছিয়ে পড়া, একদম অন্তিম সারিতে আছে, প্রান্তিক মানুষ। একদম প্রান্তিক মানুষ, তাদের কাছে যেগুলো পৌঁছানোর কথা সেগুলো পৌঁছাচ্ছে না। এই যে কিষাণ বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ বিকাশ যোজনা, এবং এই যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, এর তো নামই দিচ্ছে না, নাম দিচ্ছে না। এটা তো মানে এখানে ঢুকতেই দেওয়া হয়নি। হ্যাঁ, আয়ুষ্মান ভারতের যে একটা 5 লাখ টাকা করে একটা পরিবার বীমা ছিল, স্বাস্থ্য বীমা, সেটা তো ঢুকতে দেওয়া হয়। আমাদের রাজ্যে বঞ্চিত করছে, আমাদের রাজ্যে বঞ্চিত হচ্ছে। এরকম অনেক প্রকল্প আছে যেগুলো আমাদের রাজ্যে ঢুকতে দিচ্ছে না, আমরা বঞ্চিত। এই রাজ্যের মানুষ হিসেবে যারা প্রাপক, যাদের পাওয়ার কথা, যারা বেনিফিশিয়ারি, যাদের কাছে এই পরিষেবাটা পৌঁছে দেবার কথা, এই রাজ্য সরকার ব্যর্থ তাদের কাছে পৌঁছে দিতে, সে বঞ্চিত হচ্ছে। আপনি যেহেতু একদম গ্রামে থেকে উঠে এসেছেন, সেখানে এই এখনকার এই অবস্থাটা কিরকম দেখতে পাচ্ছেন? মানে যে প্রকল্পগুলো কি সেখানে পৌঁছায় না একেবারে একদম পৌঁছাচ্ছে না। এত দুর্নীতি হচ্ছে যে রেশনিং ব্যবস্থার দুর্নীতি। খাদ্যমন্ত্রী জেল থেকে বেরিয়েছেন সদ্য। কিসে দুর্নীতি নেই? সবেতে দুর্নীতি। শিক্ষা এবং শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, খাদ্য, সমস্ত কিছু, পরিকাঠামো, সমস্ত কিছুতেই দুর্নীতি। কিন্তু এই যে বাজেট গেল, যে আমাদের রাজ্য বাজেট, সেখানে 5,000 কোটির বেশি টাকা সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ করেছেন, যেটা কিনা গোটা পশ্চিমবঙ্গে উন্নয়ন খাতে এত বরাদ্দ করেনি। তো এই টাকাটা দিয়ে কি অ্যাকচুয়ালি সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে? সংখ্যালঘু মানুষরা কি পাচ্ছে? সংখ্যালঘুদের উন্নয়নের ব্যাপারে আমি আগেই বলেছি যে ভারতীয় জনতা পার্টি কখনোই সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা ভাবে না এবং চিন্তাও করে না। এটা কিন্তু রাজ্যের বাজেটে। হ্যাঁ, রাজ্যের বাজেট আমি বলি। তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাধ্যমে, অনেক স্কিম, প্রচুর স্কিম আছে যে স্টাইফেন্ড ছেলে মেয়েরা পায়। পোস্ট মেট্রিক আছে, প্রি মেট্রিক আছে, মেরিট কাম মিনস আছে, এরকম অনেক স্টাইফেন্ড, যে সমস্ত নাম্বার পেলে, এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এখানে দিচ্ছে। কিন্তু দিদিমণি বলছেন যে তিনি দিচ্ছেন, সমস্ত কিছুই তিনি বলছেন যে তিনি দিচ্ছেন আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং আপনারা জানেন যে 15 পয়েন্ট, মানে 15 পয়েন্ট বলে একটা নতুন প্রোগ্রাম আমাদের প্রধানমন্ত্রীর 15 পয়েন্ট প্রোগ্রাম, যেখানে মুসলিম জনঘনবসতি
আমাদের রাজ্যে সবচেয়ে মুসলিম জনসংখ্যা বেশি হচ্ছে মুর্শিদাবাদ জেলা, তারপরে মালদা জেলা। এরকম মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেই এলাকার শিক্ষা, সেই এলাকার স্বাস্থ্য, সেই এলাকার পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল, মানে সার্বিক উন্নয়ন বলতে যেটা বোঝায়, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে এখানে, সেগুলো কিছু হচ্ছে না। সেগুলো কি খরচই হচ্ছে না? না, কিছু খরচ করছে না, এবং বাজেটের টাকা, বাজেট অ্যালোকেশনের টাকা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি। এত দুর্নীতি হচ্ছে, প্রপার তো ইউটিলাইজ হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাগুলো দিচ্ছে সেগুলো তো প্রপার ইউটিলাইজ হচ্ছে না। তো কি করছে, টাকা তো ব্যাপক দুর্নীতি করছে এই যে টাকা। ১০০ দিনের প্রকল্প নিয়ে সব জায়গায় মিডিয়ায় খবর দিচ্ছে যে এই টাকা বুঝি কেন্দ্র দিচ্ছে না, সেই টাকাটা অ্যাকচুয়ালি কি খরচ হচ্ছে না অ্যাকচুয়ালি সেটা দুর্নীতিগ্রস্তদের পকেটে চলে যাচ্ছে? দুর্নীতিগ্রস্তদের পকেটে চলে যাচ্ছে। ১০০ দিনের কাজ জেসিবি দিয়ে করাচ্ছে, ফলস মাস্টার রোল করে বিল করছে, মানে এত ব্যাপক দুর্নীতি হচ্ছে, কোনো হিসেব দিতে পারছে না। তার জন্য টাকা সেন্ট্রাল পাঠাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে, তাকে তো হিসাব দিতে হবে, তো হিসাব দেবেন না। উনি উনি কোনো কোনো করেছেন? অর্থ কমিশনের মিটিং এ যাবেন না। অর্থ কমিশন যেটা নীতি আয়োগ এখন হয়েছে, এখন হয়েছে নীতি আয়োগ। মানে কয়েক বছর আগে নীতি আয়োগ হয়েছে। নীতি আয়োগের কোনো বৈঠকে তিনি যাবেন না। তার মানেটা কি? তার মানে তার কাছে কোনো হিসাব নেই। এত ব্যাপকভাবে উনি দুর্নীতি করেছে, স্বীকারও করেছেন যে এত কিছু কিছু মানুষ দুর্নীতি করেছে, সবাই না। কিছু এটা উনি না। বলেছেন। দুর্নীতির মূল মাথা তো তিনি নিজে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ১৪ তলায় বসে আছেন। দুর্নীতির মূল মাথা তিনি। তিনি মূল মাথা। তার থেকে মাথা যদি চুরি করে, তাহলে হাত পা তো করবে স্বাভাবিক। সেখান থেকে তো চুরিটা হচ্ছে। এই যে শিক্ষা দপ্তরের এত বড় দুর্নীতি, ২৬,০০০ ছেলেমেয়ের চাকরি গেল। এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা কতটা আমাদের রাজ্যের জন্য একটা ভাবমূর্তিগত দিক দিয়ে এতটা খারাপ? সারা দেশের মানুষ এমনকি বিদেশের মানুষ জানতে পারছেন যে এই রাজ্যে শিক্ষা দুর্নীতিতে এইভাবে চাকরি চুরি করা হয়েছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা আমাদের দুর্ভাগ্য। শিক্ষামন্ত্রী জেলে ছিলেন। এই কিছুদিন আগে বেরিয়েছেন। এবং শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা, ১০ কিলো সোনা পাওয়া গেল। মানে পৃথিবীর ইতিহাসে এটা বিরল থেকে বিরলতম ঘটনা যে শিক্ষামন্ত্রী জেলে থাকে। এবং এখানে কি টেট, কি এসএসসি, কি এমএসসি সমস্ত, এবং গ্রুপ ডি, গ্রুপ সি, এক কথায় সমস্ত অংশের যে চাকরিগুলো মানে ওপেন টেন্ডার দিয়ে বিক্রি করেছে। মুদিখানার দোকানে যেরকম চাল, ডাল, সবজি সবকিছু পাওয়া যায়, এরকম ওপেন টেন্ডার চাকরি বিক্রির দোকান খুলেছিল। দোকান খুলে সবগুলোকে বিক্রি করেছে। একদম নবান্নের মাথা থেকে, ওনার ভাইপো থেকে, যত আছে A to Z তৃণমূলের এমপি, এমএলএ, মন্ত্রী, তৃণমূলের লিডার, ক্যাডার যতগুলো আছে, সবগুলোই এর সঙ্গে চাকরি বিক্রির সঙ্গে জড়িত। চাকরি বিক্রির কোনো সঙ্গে চাকরি জড়িত। নেই। মানে এখন এই চাকরি যে বাকরি প্রতি বছর এসএসসি পরীক্ষাটা হতো সেটা তো বন্ধ বহু আর বছর। সেটা তো বন্ধ হচ্ছে। এবং পরীক্ষাই নিতে একবার যা হলো তাতে তো এরকম হ্যাঁ। দুর্নীতি ধরা পড়লো। এবং এখনো দেখবেন যে যুবকদের চাকরি দিতে পারছেন না বলে উনি নতুন, নতুন স্কিম বার করেছেন যেগুলো হচ্ছে ভাতা স্কিম। যেগুলো লক্ষ্মী ভান্ডার তো আগে থেকেই ছিল। নতুন বাজেটে উনি দিলেন যে যুবশ্রী। তো আপনার কি মনে হয় যে এই ভাতা কালচার এটা কতটা এই পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারবে কি আদৌ পারবে না? বা এই ছেলেমেয়েগুলো যেগুলো ভাতাতে অভ্যস্ত হয়ে যাবে, তারা কি পরবর্তীকালে আর কাজ করতে চাইবে? দেখুন, আমি একটা বিষয় জানি, বা আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে কখনোই একটা রাজ্যের উন্নতি ভাতা, ভর্তুকি আর ভিক্ষা দিয়ে হয় না। সেটা কখনোই উন্নতি করে না। এটা একটা সাময়িক সাহায্য, এবং এটা দিয়ে, এই ভাতা, ভিক্ষা আর ভর্তুকি দিয়ে রাজ্যকে কখনোই উন্নতিতে নিয়ে যাওয়া যাবে না। এ রাজ্য পিছিয়ে পড়েছে। এবং আপনি দেখেছেন এই অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন, মাননীয় বিচারপতি বলেছেন যে এই যে ভাতা সিস্টেমটা আপনারা বন্ধ করুন, নাহলে তো মানুষ কাজ করবে না। যে আমি ভাতা পাচ্ছি, যেটুকুই পাচ্ছে আর কি, যেটুকুই খাচ্ছে, তাহলে যে ভাতা পাচ্ছে, তাহলে মানুষ তো অলস হয়ে যাবে, মানে কর্মঠ হবে না মানুষ। মানে বসে 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 ভাতা, ভিক্ষা, ভর্তুকি নিয়ে কি সারাটা জীবন চলবে নাকি? তো এই ভাতা, ভিক্ষা, ভর্তুকি সাময়িক আর্থিক সাহায্য, সাময়িক আর্থিক সাহায্য। তিনি যুবশ্রী করেছিলেন, এখন আবার এই যে বেকার ভাতা করেছেন ১,৫০০ টাকা দিনে ৫০। হ্যাঁ, যুবসাথী। আগে করেছিলেন যুবশ্রী, যুবশ্রীর টাকা দিচ্ছে না, যুবশ্রীর টাকা দিতে পারছে না। এখন তিনি করলেন কি যুবসাথী। আর কত সাথী উনি করবেন? এবারে ২০২৬-এর নির্বাচনে কোনো সাথী উনার আর কাজ করবে না, উনার সাথে থাকবে না। এই যে আশা,
যারা আশাকর্মীদের আশাকর্মীদের একটা ন্যূনতম কি বলবো মানে সাম্মানিক দেওয়া হয় আর কি। তারা তাদের দাবি দেওয়া নিয়ে যখন রাস্তায় নামছে তখন পুলিশ লেলিয়ে দিচ্ছে সমস্ত। এই যে টেটের যারা ছিলেন, যারা এসএসসি পরীক্ষা যারা মেরিট, সেখানেও তো পুলিশ হ্যাঁ পুলিশকে সবসময় লেলিয়ে দিচ্ছে। আসলে কি জানেন, এই গভর্নমেন্টটা নেই, গভর্নমেন্টটা মানে নেই, শুধুমাত্র পুলিশ বাহিনী, পুলিশ আর দুষ্কৃতী বাহিনী দিয়ে গভর্নমেন্টটাকে অক্সিজেন যোগাচ্ছে। আমি আগের কথায় ফিরে যাই, সেটা হচ্ছে যে এই যে ভাতা দিচ্ছে, হ্যাঁ ভাতা না দিয়ে চাকরি কেন দিতে পারছেন না? শিল্প তো নেই। হ্যাঁ শিল্প নেই, শিল্পের তো 12টা বাজিয়েছে। 2011 সালে ক্ষমতায় এসেছিল রাজ্যে, আর 2011 সালের পর থেকে 2012 সাল থেকে গোটা রাজ্যের 12টা বাজিয়েছে। বেকার যুবক যুবতীদের 12টা বাজিয়েছে। যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তো দু ধরনের হয়, একটা হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতী হয়, আর যারা যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তো না নেই তো নেই বললে চলো, তুলে দিয়েছে। এক কথা শিক্ষিত, যাদের কাছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে, তারা একটা ধরনের। আর একটা হচ্ছে যারা পড়াশুনো জানে না কিন্তু তারাও বেকার, তাদের সুস্থ সবল মাথা আছে, দুটো হাত আছে, দুটো সুস্থ সবল পা আছে, তারা কাজ চায়, নিজের শারীরিক পরিশ্রম করে তারা কাজ চায় রুটি রুজির জন্য, নিজেদের পরিবার পরিচালনার জন্য, নিজেদের জীবন জীবিকার জন্য। কিন্তু কোনো কাজেই তিনি দিতে পারছেন না, না দিতে পারছেন চাকরি, না দিতে পারছেন কর্মসংস্থান, কোনো কিছুই রাজ্যে নেই, একদম পুরোপুরি মরুভূমিতে পরিণত হয়েছে। পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আমাদের রাজ্যে আপনি জানেন, আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে, মালদা জেলা থেকে, জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশ থেকে পরিযায়ী শ্রমিক প্রায় সংখ্যাটা এই কারণে বলছি, আমাদের রাজ্যের সরকারের কাছে, রাজ্য সরকারের যে শ্রম লেবার ডিপার্টমেন্ট মানে শ্রম দপ্তর যে রয়েছে, তাদের কাছে কোনো তথ্য নেই যে কোন জেলা থেকে, কোন ব্লক থেকে, কোন গ্রাম পঞ্চায়েত থেকে, কোন গ্রাম থেকে কতজন মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক বাইরে ভিন রাজ্যে কাজ করতে গেছে, কোনো তথ্য নেই। করোনার সময় তড়িঘড়ি করে একটা তথ্য নিয়েছিল যে 2020-তে যখন করোনা হয়েছিল, তাতে আমাদের কাছে যে হিসাব প্রায় 70 থেকে 80 লক্ষ যারা শুধুমাত্র অন্য রাজ্যে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে, এই রাজ্য সরকার বাধ্য করাচ্ছে, তাদেরকে কাজ দিতে পারছে না, ন্যূনতম কাজ দিতে পারছে না বলে তারা তাদের জীবন জীবিকার তাগিদে বাইরের রাজ্যে যেতে বাধ্য হচ্ছে, তাদেরকে বাধ্য করানো হচ্ছে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন, এখান থেকে পরিযায়ী শ্রমিক সাপ্লাই করছেন, অর্থাৎ মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে সাপ্লাই দিচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে সাপ্লাই হয় কি আইএএস অফিসার, আইসিএস অফিসার, বিহার থেকে সব তো আছে, বিহার থেকে, ইউপি থেকে, দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, বিভিন্ন রাজ্য থেকে। তো এখানে আইএএস আইপিএস অফিসাররা আসছেন, আমাদের রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবার বাইরের রাজ্যে যাচ্ছে। কোথায় যাচ্ছে তারা কাজ করতে? তারা গুজরাটে যাচ্ছে, গোয়াতে যাচ্ছে, ত্রিপুরায় যাচ্ছে, আসামে যাচ্ছে, আমাদের এখানে বিহারে যাচ্ছে, এখানে পাশের রাজ্যে, হ্যাঁ উড়িষ্যায় যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে। আমি যে রাজ্যগুলোর কথা বললাম সমস্ত রাজ্যে হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এবং করোনার সময়ও তিনি বলেছিলেন যে রাজ্যটাকে গুজরাট বানাতে দেবেন না। কিন্তু আপনার রাজ্যে খেটে খাওয়া মানুষ তাদের জীবন জীবিকার তাগিদে জীবন বাঁচাতে, পরিবারের মানে পরিবার বাঁচাতে তারা যেতে বাধ্য হচ্ছে কোথায়? সেই গুজরাটে যেতে। কি বললেন উনি বললেন যে আপনারা যারা ভিন রাজ্যে কাজ করতে গেছেন আপনারা ফিরে আসুন রাজ্যে, মাসে নাকি 5,000 টাকা দিয়ে ভাতা দেওয়া। সেই টাকাটা কি কেউ পেয়েছে? একদমই হচ্ছে এই টাকা পায়নি। আর 5,000 টাকা একটা পরিবার চলে? সেটাই। এবং এই যে আরো একটা মানে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যে এইরকম একটা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছিলাম 2011 সালে। আমরা দুর্ভাগ্য এই কারণে, যে মুখ্যমন্ত্রী শিক্ষিত বেকার ছেলে মেয়েদের বলছেন ভাই চাকরি দিতে পারবো না, তোমরা তেলে ভাজার দোকান করো, চপের দোকান করো, শিল্প, হ্যাঁ ঘুগনির দোকান করো। আমার জানতে বড় ইচ্ছা করে যে উনার ভাইপো কোথায় ঘুগনির দোকান, চপের দোকান দিয়ে বিশাল বড় প্রাসাদ উপম অট্টালিকা বানিয়েছে। এবং আমি দর্শকদের কাছেও আমি জানতে চাইছি যে এই প্রশ্নটা রাখছি যে উনার ভাইপো কোথায় ঘুগনির দোকান দিয়েছেন। উনার ভাইপো আগে দোকান দিক, ঘুগনির দোকান। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যারা ঘুগনির দোকান করে, যারা চপের দোকান করে, যারা তেলে ভাজার দোকান করে, আমি তাদের স্যালুট করি। কারণ ওটা যত ছোট কাজই হোক না কেন জীবন জীবিকার জন্য তারা করতে বাধ্য হচ্ছে, এটা কিন্তু খারাপ কাজ না, তারা করছে।
কিন্তু শিক্ষিত ছেলে মেয়েদের আপনি এ কথা বলবেন না। 2011 ভোটের নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে ডবল বলেছিলেন ডবল চাকরি হ্যাঁ বলেছে। ডবল ডবল চাকরি দেব, একদম বেকার কেউ থাকবে না, অনেক প্রতিশ্রুতি তিনি বলেছিলেন। বলেছিলেন যে কলকাতাকে তিনি লন্ডন করবে। লন্ডন করবেন, দীঘাকে গোয়া করবেন, দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন। কিছুই করেননি, কিছুই করেননি। এই রাজ্যটাকে তিনি শ্মশানে পরিণত করেছেন, শ্মশানে পরিণত করেছেন। সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে মুখ্যমন্ত্রীর চলে যাওয়া উচিত। আচ্ছা দিদি, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন যে এই ভাতা যেটা নিয়ে এতক্ষণ কথা হলো, বেকার ভাতা, এটা কিন্তু বিজেপি বলেছে যে আমরা আসলে এই লক্ষ্মী ভান্ডার বা এই ভাতা দ্বিগুণ করে দেবো। তাহলে আপনাদের এই যে বিরোধিতা, যে ভাতা বিরোধিতা, এটা কেন হয়, মানে কোন প্রেক্ষিতে হয়? যেহেতু আপনারাও বলছেন যে আমরাও ভাতা দেব, তাহলে এই বিরোধিতা কেন, বা কি মানে কি বলবেন যে এই ব্যাপারে, যে একজন মানুষকে ভাতা দেওয়া উচিত না উচিত নয়, বা আপনাদের ভাতা এবং এদের ভাতার মধ্যে ডিফারেন্সটা কি আছে? না, আমরা এখানে ক্ষমতায় নেই বর্তমানে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু কিছু মানুষকে ভাতার ব্যবস্থা আছে। পাশাপাশি কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা আছে। পাশাপাশি কিন্তু এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা আছে। মানে চাকরির ব্যবস্থাটাও আছে। এখানে কি করছে, উনি চাকরি দিতে পারছেন না। শুধু ভাতা দিতে। হ্যাঁ, শুধু ভাতা দিয়ে চাকরির জায়গাটা, উনারা যে চাকরি চাইছেন, চাকরি চাওয়ার জন্য এবং যাদের মেরিট লিস্টে নাম আছে, তাদের চাকরি থেকে বঞ্চিত করছেন। এসএসসির পরীক্ষা নিতে পারছেন না, টেটের পরীক্ষা নিতে পারছেন না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো নিতে পারছেন না। চাকরি দেওয়া দূরস্ত্র। এই প্রায় 14.5 বছর পেরিয়ে গেছে। 2 মাস বাদে, 3-4 মাস বাদে তো 15 হয়ে যাবে। 3 টার্ম কমপ্লিট হয়ে যাবে। এই দীর্ঘ সময়কালে তিনি সময় পেলেন না। তিনি সময় পেলেন না। আমি আগেই বলেছি, উনি শুধু মেলা, খেলার উৎসব নিয়ে এই 15টা বছর প্রায় 15টা বছর তিনি কাটিয়ে দিলেন। কোনো ক্রিয়েটিভ, কোনো সৃষ্টিশীল চিন্তাভাবনা উনার মাথায় নেই। ওই সাময়িক কিছু প্রলেপ দেওয়া, যন্ত্রণার মধ্যে ক্ষতর মধ্যে, যাতে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা রাস্তায় উনার বিরুদ্ধে আন্দোলন না করে। আরেকটা বিষয় এখানে আমি আপনাকে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ঢালাও মদের লাইসেন্স দিলেন। 20 টাকার চোলাই প্যাকেট। যে সময় উনি 20 টাকার চোলাই প্যাকেটের কথা বলেছিলেন, ওটা 2020 সালের শেষের দিকে। তখন 40 টাকা 1 কিলো পেঁয়াজের দাম ছিল, আর 20 টাকা ছিল একটা পাউজের প্যাকেট। তো চুল্লু খাও, চোলাই খাও, আর কি বলবো, মানে নেশাগ্রস্ত হয়ে যাতে এই সরকারের বিরুদ্ধে কেউ রাস্তায় না নামে, কোনো প্রশ্ন না করে, তাদের নিজেদের জীবন জীবিকার তাগিদে কোনো দাবি দাওয়া যেটা সরকারের কাছে পেশ না করতে পারে। এবং সেই সময় আমরা দেখেছিলাম ওনার স্লোগান কি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান ছিল যে মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের ভবিষ্যৎ। এই হচ্ছে স্লোগান। এই যদি অবস্থা হয়, তাহলে এই সমাজটাকে কোথায় তিনি গাড্ডায় নিয়ে গেছেন। কিন্তু দিদি, তাহলে এই যে সংখ্যালঘু সমাজ পশ্চিমবঙ্গের, তারা অনেকাংশে দিদিকেই বা কেন সাপোর্ট করেন? তারা ওনাকে মনে করেন যে তারা কি সত্যি কোনো উন্নতি পাচ্ছেন? এই 15 বছরে সংখ্যালঘু সমাজের কি উন্নতি উনি করেছেন? এই 15 বছরে আমি যেটা বলবো, সেটা হচ্ছে সংখ্যালঘু সমাজের কিছুই উন্নতি হয়নি। সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। সংখ্যালঘু অংশের যে ভোটার যারা, তাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কোনো রকম উন্নতি হয়নি সংখ্যালঘুদের। 2011 সালে ভোটের আগে উনি বলেছিলেন 10,000 মাদ্রাসার অনুমোদন দেবে। নিশ্চয়ই আপনারও স্মৃতিতে আছে, স্মৃতি হাতাড়ালে আপনি পেয়ে যাবেন। নির্বাচনী ইশতেহারে লেখা ছিল 10,000 মাদ্রাসার অনুমোদন দেবে। আজকে আমি এখানে বসে বলছি যে 10টা মাদ্রাসারও অনুমোদন হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাই হয়নি। একদম বন্ধ তো। বন্ধ, পরীক্ষা বন্ধ। এসএসসিও হয়নি, মাদ্রাসা সার্ভিস হ্যাঁ, কমিশনও হয়। হ্যাঁ, তাহলে কি করে চাকরি উনি দিলেন? আর বলছেন বছরে 1 কোটি বেকারের চাকরি দিয়েছে। কি চাকরি দিয়েছে? চাকরি, হ্যাঁ, যদি উনি চাকরির কথা বলে থাকেন, দিয়ে তো বোম বাঁধার চাকরি দিয়েছেন। বোম শিল্প আমাদের রাজ্যে, বোম বাঁধার চাকরি দিয়েছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, পৌরসভার নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন, এই যে সাধারণ নির্বাচনগুলো হয়, এই নির্বাচনগুলোতে বিশেষত যেগুলো রাজ্য পুলিশ দ্বারা যে নির্বাচনগুলো সংগঠিত হয়, সেই নির্বাচনে বোম বাঁধতে হবে, কোথায় বোম চালাতে হবে, গুলি চালাতে হবে, বোম ফেলতে হবে, এবং বুথ দখল করতে হবে, বুথ ক্যাপচার করতে হবে, এইগুলো করার উনি চাকরি দিয়েছেন।
এগুলো পশ্চিমবঙ্গের মতো অন্য কোথাও কোনো রাজ্যে বোধহয় এত হিংসা হয় না ভোট না, পরবর্তী বা ভোট চলাকালীনে বিগত পঞ্চায়েত নির্বাচনগুলোতে আমরা দেখেছি 2018 সালে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনগুলোর কথা বলছি মূলত আর কি। এই নির্বাচনগুলোতে 100-র উপরে মানুষ মারা গেছে এবং তার বেশি সংখ্যাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বেশি সংখ্যক হচ্ছে সংখ্যালঘু সংখ্যার মানুষ। উনি যে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলেন, উনার একদম কথা বলার কোনো অধিকার নেই। তার কারণটা আপনি জানেন, বীরভূমের রামপুরহাটের একদম নিয়ারেস্ট মানে নিকটবর্তী জায়গা বকটুই বলে 14 জন সংখ্যালঘু মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারলো। কারা মারলো? উনার দলের লোকে। যারা মরলো, যারা মারছে তারা তৃণমূলের সমর্থক, যারা মরলো তারাও তৃণমূলের সমর্থক। কি নৃশংসতম! তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়েরই ছিল। আর সংখ্যালঘু সম্প্রদায়, শিশু ছিল, মহিলা ছিল, পুরুষ মানুষ তো ছিল। 14 জন মানুষকে জ্যান্ত কেরোসিন পেট্রোল ঢালিয়ে তাদের জ্বালিয়ে দেওয়া হলো। মানে কাঠ পুড়লে যেরকম কয়লা হয় সেরকম মানুষের বডিগুলো, মাংসের পোড়া গন্ধ। আমাদের বিজেপিতে আমাদের বিরোধী দলনেতা অপোজিশন লিডার মাননীয় শুভেন্দুবাবু ওখানে গেছিলেন, আমাদের তৎকালীন আমাদের রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত বাবু ওখানে গেছিলেন, আরো অনেক লিডাররা ওখানে আমাদের গেছিলেন, সেন্ট্রাল থেকে টিম এসেছিল। এমনকি শিশু তামান্না তারও তো হ্যাঁ, শিশুকে তামান্নার মা আজকে বিচার পাচ্ছে না, এখনো পর্যন্ত বিচার পেলেন। এখনো বিচার সব পাচ্ছে জায়গায় না, গেছে। সব জায়গায় গেছে এবং তিনি শেষ পর্যন্ত মানসিকভাবে এত বিপর্যস্ত হয়েছেন তামান্নার মা যে তিনি নিজের জীবনটাকে পৃথিবী থেকে নিজেকে সরিয়ে দেওয়ার জন্য তারও ব্যবস্থা তিনি নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে মানে কত যে মায়ের কোল খালি হয়েছে এই যে 2011-র পর থেকে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক মায়ের স্মৃতির সিঁদুর অকালে মুছে গেছে শুধুমাত্র মা মাটি মানুষের সরকার। কিন্তু যখন 2011 সালে প্রথম আসলো ক্ষমতায়, আমরা ভেবেছিলাম যে সরকারের নাম মা মাটি মানুষ, মানে এখানে মায়েদের নিরাপত্তা থাকবে, মাটি মাটিতে ফসল ফলবে, মানুষ নিরাপত্তায় থাকবে, মানুষের উন্নতি হবে, যে যার যোগ্যতা অনুযায়ী সে যারা চাকরি পাওয়ার যোগ্য কাজ পাবে, কেউ কর্মসংস্থান পাবে, ব্যাপক মানুষের সার্বিক উন্নতি হবে, রাজ্যের সার্বিক উন্নতি হবে। ঠিক তার উল্টোটা, এখানে মায়েদের কোনো নিরাপত্তা নেই। অনেক মা, আপনারা জানেন যে অনেক মা মহিলারা, অনেক বোন ধর্ষিতা হয়েছেন, গণধর্ষিতা হয়েছেন, ধর্ষিতা হওয়ার পরে খুন হয়ে গেছে। দেখলাম আরজিকর 2000 কসবা, আর 2024-এর 8ই আগস্ট গভীর রাত যখন গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় শুধু ঘুম ছিল না, আরজিকরের কয়েকজন দুষ্কৃতীর, তারা সেই আমার অভয়া বোনটাকে কিভাবে নৃশংসতম মধ্যযুগীয় বর্বরতায় কায়দায়, মধ্যযুগীয় কায়দায় তাকে নৃশংসভাবে গণধর্ষণ করার পরে খুন হলো। সেই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উনি কোর্টে গিয়েছিলেন। কোর্টে প্রচুর উকিল তার সঙ্গে। প্রায় আমরা কদিন আগে দেখলাম খবরে দেখা 51 জন। হ্যাঁ 51 জন উকিল, শুধু একজন রাজ্য সরকারের হয়ে তারা লড়ছিল, কিন্তু একটি মেয়ের জন্য এত কোটি টাকা খরচা হয়েছিল। তো এই প্রায় 100 কোটি টাকা, প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছে। কি ধামাচাপা অভয়ার মা বাবা বিচার পেলেন না, অথচ রাজ্যের 10.5 কোটি বা 11 কোটি আমরা এখন জনসংখ্যা, এই 11 কোটি মানুষের ট্যাক্সের টাকা এবং অভয়ার বাবা মায়েরও টাকা, ট্যাক্সের টাকা কিন্তু আছে, সেই টাকাতে কিন্তু হচ্ছে অভয়ার পরিবার, তার বাবা মা, অসহায় বৃদ্ধ বাবা মা যাতে তার লড়াই ন্যায় বিচার না পান, তার ন্যায় বিচার আটকানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গেল কেসটা। আজও অভয়ার বাবা মা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তার মেয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য। তার মা কিন্তু পেস্টে সামলে নিয়ে গেছিলেন, সেখানে তাকে পুলিশ লাঠি মেরেছিল, তার কপাল ফেটেছিল। উপরন্তু ন্যায় বিচার তো পাননি, উপরন্তু পুলিশের কাছ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী, কত অমানবিক হলে একজন মহিলা ডাক্তার কর্মরত অবস্থায়। এখানে একটা বিষয় যে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, নিরাপত্তা দেওয়ার ওই অভয়া বোনটার ওই ডাক্তারের তো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি তো 10টা দপ্তরের দায়িত্ব নিয়ে বসে আছেন, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি অনেক মন্ত্রীর দায়িত্বে আছেন।
উনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে উনি হচ্ছেন সেই অভয়ার কি কারণে মারা গেল ওখানে কর্তব্যরত অবস্থায়, স্বাস্থ্যমন্ত্রী আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার মারা গেল, তার ডেড বডি পাওয়া গেল, কলার বোন তার ভেঙে গেছে, বিবস্ত্র অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। পরের দিন ভোরবেলায় 2024-এর 8ই আগস্ট গভীর রাতের ঘটনা, সকালবেলায় 9 তারিখ, 9 আগস্ট হবে, 9 আগস্ট ভোরবেলায় সূর্য উদয় হওয়ার আগেই উনার বাবা মাকে ফোন করে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ, আপনারা দেখতে আসুন। এত দুর্ভাগ্য উনার বাবা মায়ের এই রাজ্যে জন্মগ্রহণ করার পর। এবং ওই অভয়া বোনটারও দুর্ভাগ্য যে এই মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে তিনি জন্মেছিলেন। মানে উনি কর্মরত অবস্থায় কর্মরত জন্মটা আগে হয়েছিল, কিন্তু তিনি কর্ম করতেন কর্মরত অবস্থায়। উনার বাবা মা উনার ডেড বডিটা দেখতে পারেনি এখানে হসপিটালে, আগেই বডি নিয়ে যাওয়া হচ্ছিল। এত সবকিছু চুরি করছে, গরু পাচার করছে, বালি পাচার, কয়লা পাচার, মাটি পাচার, সমস্ত রকম কাজে সিদ্ধহস্ত। কি এমন নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। সিন্ডিকেট, তোলাবাজি, কার্ড মানি, হাফ মানি, ছাড় মানি, ফুল মানি, যত রকম আছে সমস্ত কিছুতেই পারদর্শী, 1 নম্বর। আমরা কি দেখলাম, এরা ডেড বডি চুরিতেও 1 নম্বরে গোটা ভারতবর্ষের মধ্যে, এবং পৃথিবীর ইতিহাসে কোথাও এই ধরনের ঘটনা দেখা যায়নি যে মৃত মেয়ের মুখটা তার অসহায় বাবা মা, একটা মাত্র সন্তান, একটা সন্তান না 10টা সন্তান হলেও বাবা মায়ের কাছে তার সন্তানের যত মূল্য আছে, ইনি সন্তানের মূল্য কি করে বুঝবেন? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম মৃত মেয়ের মুখটা বাবা মা দেখতে পারলো না, ডেড বডি হাইজ্যাক করে নিয়ে গিয়ে শ্মশানে অত্যন্ত দ্রুততার সঙ্গে। অভয়ার ডেড বডির আগে পানিহাটি শ্মশানে আরো 2টো ডেড বডি ছিল, সেগুলোকে পরে সেখানকার কাউন্সিলর, সেখানকার বিধায়ক দাঁড়িয়ে থেকে আমার প্রশ্ন হচ্ছে, দাঁড়িয়ে থেকে ওই 2টো ডেড বডিকে সরিয়ে 3 নম্বর ডেড বডিকে 1 নম্বর ডেড বডি করে তার ডেড বডিটাকে সেখানে দাহ করা হয়। এত তাড়া ছিল। হ্যাঁ, এত তাড়া কেন ছিল? আমি দর্শকদের কাছে এটা প্রশ্ন করতে চাই, কি এমন তাড়া ছিল? মুখ্যমন্ত্রী ওই সময় রাজ্যের হেডকোয়ার্টারে ছিলেন না, উনি বাইরে ছিলেন। উনি বলছেন তিনি সারা রাত জেগেছিলেন। পরের দিন কিন্তু 9 আগস্ট উনি বললেন যে উনি সারা রাত জেগেছিলেন। তার মানে সারা রাত জেগে তৎকালীন সিপি বিনীত গোয়েলকে তিনি কি নির্দেশ দিয়েছিলেন? এখানে মাথা জড়িত মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেড বডি হাইজ্যাক করে নিয়ে গিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেখানে দাহ করা হয়েছিল, সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাট করার জন্য। 5 দিন বাদে সিবিআই তদন্তের অর্ডার হাইকোর্ট থেকে হয়েছিল, যা তথ্য প্রমাণ লোপাট করার সেটা তো 5 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছিল। ভাঙচুরও হয়েছিল। হ্যাঁ, ভাঙচুর হয়েছিল, সমস্ত কিছু, কোনো কিছু এভিডেন্স ছিল না, কোনো কিছু এভিডেন্স পাইনি। এবং আমরা বলতে চাইছি এখানে মুখ্যমন্ত্রী সরাসরি জড়িত, উনার নির্দেশে। ওই সময় আমি অনেক জায়গায় বক্তব্য রেখেছিলাম ওই জায়গায়, ওই সময় আমি যে মুখ্যমন্ত্রীর ফোনটাকে সিবিআই শেষ করলে এবং মুখ্যমন্ত্রীকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার প্রকৃত ঘটনা, সত্য ঘটনা বেরিয়ে আসতো। এখানে কাকে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই কারসাজিগুলো করলেন? কিন্তু এক পাপ কখনো বাপকে ছাড়ে না, এর প্রায়শ্চিত্ত মুখ্যমন্ত্রীকে পেতেই হবে। আমরা আগের একটা প্রশ্নতে ছিলাম যে সংখ্যালঘু উন্নয়নে উনি কি করেছেন এই 15 বছরে? পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা হচ্ছে প্রায় 27%, কিন্তু এখানে শিক্ষার হার অত্যন্ত খারাপ অবস্থা, অত্যন্ত শোচনীয়। 2011 সেন্সাস অনুযায়ী এখানে সাক্ষরতার হার হচ্ছে 63.6%, যেখানে সাক্ষরতার হার সাধারণভাবে 73.2%, আর গ্রাজুয়েট লেভেলে 4.4% মুসলিম। only 4.4 4.4 এটা মুসলিম গ্রাজুয়েট লেভেলে, যেখানে রাজ্যের গড় 8.1%। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর মুসলিমদের ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি, ন্যাচারালি, মানে স্বাভাবিকভাবে, অ্যাজ ইউজুয়াল ভাবে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি।
এবং আরো আপনি জানেন যে হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার মতো মুসলিম প্রধান জেলায় সাক্ষরতা আরো কম। মুর্শিদাবাদে করুণ অবস্থা। রাজ্যের মুসলিম শিক্ষারতার হার হচ্ছে 63.6 আর মুর্শিদাবাদে হচ্ছে 55.মাত্র 3%। মানে কোথায় নিচে নামিয়ে নিচে নেমেছে একদম পুরোপুরি একদম। মুর্শিদাবাদে যেখানে এমনিতেই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, না। সেখানে এতটাই এতটাই কম। এবং আপনারা জানেন যে হচ্ছে মেয়েদের বিয়ের বয়স 18 বছর। সেক্ষেত্রে আমাদের রাজ্যে মেয়েদের 33% মেয়েদের, এর মধ্যে বেশি অংশটা হচ্ছে মুসলিম পরিবারে, মানে একদম পিছিয়ে পড়া অংশে। 18 বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে 33% আমাদের রাজ্যে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এত কন্যাশ্রী দিয়েও না, কন্যাশ্রী রূপশ্রী যেটাই দেখ না কেন, কিন্তু আটকানো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। এটা গেল। আমরা তাই বলতে চাই যে এখানে হচ্ছে, এবং আপনি দেখুন রাজনীতিতেও হচ্ছে মুসলিমদের করুণ অবস্থা। মুসলিম যুবকরা হচ্ছে প্রতিনিধিত্বহীন। বিধানসভায় জনসংখ্যার অনুপাতে নেই এখানে মুসলিমদের প্রতিনিধিত্ব। এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে কর্মরত যারা চাকরিরত সেই সংখ্যাটাও কিন্তু নগণ্য। আচ্ছা, খুবই নগণ্য পার্সেন্টেজের ক্ষেত্রে। এবং আপনারা দেখেছেন যে লোকসভা এবং বিধানসভাতে মুসলিম যুবকদের অংশগ্রহণ কিন্তু খুবই কম, উল্লেখযোগ্যভাবে কম। আমাদের রাজ্যে তো খুবই কম। এই ক্ষেত্রে হচ্ছে এটাই আমার বলার। এবং মুসলিমদের উন্নয়ন উনি কোনো করেননি। যা কিছু মিথ্যা প্রতিশ্রুতি, ভাওতা প্রতিশ্রুতি, প্রলোভন দেওয়া, এক কথায় ললিপপ ঝুলিয়ে দেওয়া মুসলিমদের সামনে। তাহলে প্রতি বছর যে বাজেটে উনি এত টাকা অ্যালোকেট করেন সেটা অন্য খাতে কোথাও নিয়ে যাচ্ছেন। আচ্ছা, মানে আপনাকে আমি মাদ্রাসা তো একদমই নতুন খোলে নিনি, তাহলে সেটা কোনখানে খরচা? কোথায় খরচ হচ্ছে? মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নেই, মাদ্রাসাগুলোর আপগ্রেডেশন হচ্ছে না, রেনোভেশন হচ্ছে না, এডিশনাল বিল্ডিং তৈরি হচ্ছে না। আমি মাদ্রাসা এবং এমনি নর্মাল এডুকেশন সবটাই বলছি। এবং আমাদের বক্তব্য ভারতীয় জনতা পার্টির কাছে যে মুসলিম ছেলে মেয়েদের ক্ষেত্রে এক হাতে যেমন কোরআন থাকবে, ইসলামিক শিক্ষা কালচার যেমন থাকবে, তেমনি এই যে আধুনিক শিক্ষা থাকবে। এক হাতে কোরআন থাকবে, এক হাতে কম্পিউটার থাকবে, দুটোই একসাথে চলতে হবে। একদম পুরো ব্যাকডেটেড থাকলেও হবে না। এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত মডার্ন শিক্ষা, যেটা মডার্ন এডুকেশন যেটা বলছে, সেটা তো কম্পিউটার জানতে হবে। এখন তো পৃথিবী এত দ্রুততার সঙ্গে এগোচ্ছে, মানে 1 সেকেন্ডে গোটা পৃথিবীতে কোথায় কি ঘটছে, সেলফোনে, মুঠোফোনে, স্মার্টফোনে 1 মিনিটের মধ্যে গোটা পৃথিবীর খবর আপনার হাতে পৌঁছে যাচ্ছে। পৃথিবী যত দ্রুততার সঙ্গে এগোচ্ছে, মুসলিম সমাজ বিশেষত আমাদের রাজ্যে, গুজরাটের মুসলিমরা অনেক এগিয়ে, মহারাষ্ট্রের মুসলিমরা, আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের মুসলিমরা, উত্তরপ্রদেশের মুসলিমরা, রাজস্থানের মুসলিম, মধ্যপ্রদেশের মুসলিমরা, আমি এই কয়েকটা বিহারের মুসলিমরা অনেক এগিয়ে। এবং দ্রুততার সঙ্গে, যত দ্রুততার সঙ্গে দেশ এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে এবং সমস্ত কিছু বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, আমাদের রাজ্য ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছে। তাহলে শুধু বিজেপিকে ভয় ধরানো একটা জুজু, জুজু এই দেখিয়ে মুসলিমদের ভোট আদায় হচ্ছে, কিন্তু সেই তুলনায় তাদের কোনো উন্নয়ন তিনি করছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অনুপ্রবেশ নিয়ে, এসআইআর নিয়ে যে চলছে, বহুদিন ধরে দরজা চলছে, তো এসআইআর এর সময় উনি বলছেন যে অনুপ্রবেশকারী নেই, কিন্তু পরে ধরা পড়ছে যে প্রচুর অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এখানে এসে রয়েছিল। তো এখানে আপনার কি মনে হয় যে অনুপ্রবেশকারী বলতে উনি অ্যাকচুয়ালি বাংলাদেশিদেরই আমরা বুঝি, তো বাংলাদেশি মুসলিমদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমদের উন্নতি হচ্ছে না, এটাই বলতে চাইছেন? আর এখনকার এসআইআর আবহে আপনি কি বলবেন, যেটা উনি কি করছেন? আচ্ছা, এসআইআর শুধু আমাদের এখানে হচ্ছে না, গোটা ভারতবর্ষে 12টা রাজ্যে হচ্ছে। এবং তার আগে বিহারে হয়ে গেছে, গত বছর বিহারে হয়েছে। বিহারে নির্বাচনও হয়ে গেছে, সাধারণ বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ফলাফল গিয়েছে, গোটা রাজ্যের মানুষ জানে, গোটা দেশবাসী জানে। একটু পিছিয়ে যেতে হবে। 2005 সালে উনি সাংসদ ছিলেন। 2005 সালে তিনিই কিন্তু প্রথম দাবি তুলেছিলেন। তৎকালীন যিনি স্পিকার চেয়ারে বসেছিলেন, তার দিকে কিন্তু তিনি অনুপ্রবেশকারী বলছেন। এই অনুপ্রবেশকারীরা মানে বাংলাদেশি মুসলিমরা এসে এখানে ইলিগাল ভাবে বসবাস করছে এবং তাদের ভোটার কার্ড, আই কার্ড, সমস্ত কিছু যা যা প্রয়োজনীয়, রেশন কার্ড, সমস্ত কিছু তৎকালীন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, মানে বামফ্রন্ট সরকার তাদেরকে বানিয়ে দিচ্ছে, সহযোগিতা করছে।
তিনি এর বিরুদ্ধে এসআইআর তিনি প্রথম সংসদে দাঁড়িয়ে তুলেছিলেন। 180 ডিগ্রি ঘুরে গিয়ে দাঁড়ালেন, বলছেন যে না এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, কোনো বাংলাদেশি নেই, কোনো রোহিঙ্গা মুসলিম নেই, কিচ্ছু নেই এখানে। উনি বলছেন 2005 সাল আর 2025 সালে, হ্যাঁ 2025, এই কয়েক বছরে উনার এত দ্বিচারিতা, মানে এত ডিগবাজি পৃথিবীর ইতিহাসে কেউ নেই। উনি কখন কি বলেন, সকালে যেটা বলেন সেটা বিকেলে ভুলে যান, বিকেলে যেটা বলেন সেটা সন্ধ্যায় ভুলে যান। তাহলে ইচ্ছাকৃতভাবে ওটা ভুলে যাওয়াটা মানে তার স্মৃতি বিভ্রম নয় বা স্মৃতিভ্রম নয়, ওটা ইচ্ছাকৃতভাবে। তাহলে উনি কেন 2005 সালে তৎকালীন স্পিকারের চেয়ারে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন? উনি ওই বিষয়ে আলোচনা করতে চেয়েছেন। প্রথম এসআইআর এর দাবি কিন্তু প্রথম সংসদে দাঁড়িয়ে উনি তুলেছেন। আর এখন কি বললেন, যখন এসআইআর এখানে লাগু হয়ে গেল আমাদের রাজ্যে সহ ভারতবর্ষের আরো অনেক রাজ্যে, তখন উনি বললেন যে এসআইআর উনি এখানে লাগু হতে দেবেন না, উনার জীবন থাকতে এসআইআর হবে না। কিন্তু আমরা কি দেখলাম, উনি প্রথম এসআইআর এর ফর্মটা নিয়ে উনি আর উনার ভাইপো ব্যাকডোর দিয়ে ফর্মটা নিয়ে উনি আগে ফিল আপ করলেন, অথচ রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষদেরকে খেপিয়ে দিলেন তিনি যে এসআইআর উনার জীবন থাকতে এখানে হবে না, উনার লাশের উপর দিয়ে নাকি যে এসআইআর করতে হবে। তারও আগে উনি 2019-এ সিএ এর সময় বলেছিলেন যে না এখানে লাগু হবে না সিএ, কিন্তু সিএ লাগু হয়েছে। সিএ 19 এর পর থেকে লাগু হয়েছে, আপনারা জানেন। হ্যাঁ, ওয়াকফ সংশোধনী বলেছিলেন সেটাও বলেছিলেন হবে না। এবং সেটা আমরা দেখলাম অত্যন্ত দুর্ভাগ্য ভাবে একটা শ্রেণীর মানুষকে তিনি এমন খেপিয়ে তুললেন, এমন উস্কানি দিলেন। সেক্ষেত্রে আপনারা জানেন যে দাঙ্গা চলে আসে। শামশেরগঞ্জে জাফরাবাদে বেদবনাতে আমরা দেখলাম যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে দাঁড়িয়ে তাদেরকে কুপিয়ে মারা হলো, খুন করা হলো। কি অপরাধ ছিল সে দুটো মানুষের? শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বী হয় কি তাদের অপরাধ ছিল? এই মুখ্যমন্ত্রী যদি সেই অংশের মানুষকে খেপিয়ে না তুলতেন, যদি তাদেরকে তিনি এই ধরনের মানে বক্তব্য তাদের সামনে না রাখতেন, তাহলে কিন্তু ওই ঘটনা ঘটতো না। কেন? তার দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। হরগোবিন্দ দাসের মৃত্যু, চন্দন দাসের অকালে পৃথিবী থেকে চলে যাওয়া, ওইভাবে নৃশংসভাবে খুন হওয়া, তার দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার দায় তো পুলিশ মন্ত্রী হিসেবে ওনাকে নিতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই মানুষকে, এই এক সংখ্যক মানুষকে ভুল বোঝানোর জন্যই কি এই দাঙ্গা পরিস্থিতি তৈরি হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, উনি সবইতেই, উনি কিছুই মানবেন না, কিন্তু পরে আবার সবটাই তিনি মানছেন। আমার একটা কোশ্চেন সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে, এবং আমি দর্শকদের কাছেও এই প্রশ্নটা রাখতে চাই, সেটা হচ্ছে যে উনি বললেন যে তিনি এসআইআর মানবেন না, করবেন না। তাহলে হোয়াই? তিনি কেন এসআইআর ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিলেন? উনার ভাইপো কেন ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন? উনি তো বিএলওকে বলতে পারতেন, বিএলও যেদিন উনার বাড়িতে যায় যে না আমি এসআইআর ফর্ম নেব না, আমি ফিল আপ করবো না। তাহলে উনি তো প্রথম দ্বিচারিতা করছেন, এত ডিগবাজি তো উনি করছেন। উনি প্রথমে বলছেন না, আবার সবটাই পরে কিন্তু মেনে নিচ্ছেন। উনি আগে ফর্মটা ফিল আপ করে জমা দিলেন। তাহলে উনার কথায় যদি এই আমাদের গোটা রাজ্যের ভোটাররা, একটা অংশের মানুষ যদি উনার কথাতে ফিল আপ না করতো, তাহলে তো আরো অনেক মানুষ আরো বাদ পড়ে যেত এসআইআর নাম থেকে, মানে খসড়া ভোটার তালিকা ড্রাফট লিস্ট থেকে অনেকে বাদ পড়ে যেত। ফাইনাল লিস্ট দূরে থাক, উনার কথা যদি অক্ষরে অক্ষরে যদি পালন করতো, তাহলে কি অবস্থায় যেত, মানুষকে কিভাবে কেঁপিয়ে দিচ্ছে, মানুষকে কিভাবে লেলিয়ে দিচ্ছে, এটা আমি ধিক্কার জানি, এর প্রতিবাদ জানাই আমি। বেলডাঙাতেও তো কদিন আগে দেখলাম আমরা যে একটা বিশাল মানে সংখ্যক মানুষ একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করলেন, এবং সেখানে এখন তো আরো অনেক মানে সূত্র পাওয়া যাচ্ছে যেখান থেকে এনআইএ আবার সেখানে একটা মানে ইনভেস্টিগেশন করবে বলে ঠিক করেছে। তো আপনার কি মনে হয় অ্যাজ আ সংখ্যালঘু সম্প্রদায়ের আপনি একজন প্রতিনিধি, আপনার কি মনে হয় যে এসআইআরটা দরকার এবং প্রত্যেকটা মানুষ, আমরা যারা ভারতীয় তাদের প্রত্যেকেরই গর্বের সঙ্গে এসআইআর এই যে পর্বটাকে মেনে নেওয়া উচিত এবং সেটাতে সহযোগিতা করা উচিত? দেখুন, এসআইআর তো শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে। সেখানে এরকম ঘটনা ঘটছে কি? তাহলে এখানে কেন হচ্ছে? এই ঘটনা ঘটানোর যিনি নায়ক, যিনি মানে মাস্টার মাইন্ড, তিনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এসআইআর তো শুধু এই 2025 থেকে শুরু হয়েছে তা না। এসআইআরটা তো শুরু হয়েছিল 2002 সালেও লাস্ট এসআইআর হয়েছিল। তখন তো এখানে 2002 সালে বামফ্রন্ট সরকার ছিল। কোনো ঘটনা ঘটেছে? অন্যান্য রাজ্যে কিছু ঘটনা ঘটেছে? বিহারে কোনো ঘটনা ঘটেছে? গুজরাটে হয়েছে, গুজরাটে এসআইআর চলছে, উত্তরপ্রদেশে এসআইআর চলছে। কোথাও তো এই ধরনের ঘটনা ঘটছে না।
বিজেপি শাসিত অবিজেপি শাসিত রাজ্যে সমস্ত রাজ্যে পরবর্তীতে হবে, ধাপে ধাপে হবে, সেখানে তো এই ধরনের ঘটনা ঘটছে না। তাহলে এখানে কেন ঘটাচ্ছে? ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং ইন্ডিয়ান চাইছে একটা অংশের মানুষকে ভুল বুঝিয়ে উনার পক্ষে সারা জীবন রাখার জন্য উনি এটা প্রাণপাত চেষ্টা করে যাচ্ছেন। সে সে গুড়ে এবারে বালি। তাহলে দিদি আপনার কাছে এই প্রশ্নটা করব যে এই ২৬-এর ইলেকশন এসেই গেছে একদম। তো আপনার কি মনে হয় যে বিজেপির কতটা জেতার সম্ভাবনা? আর যদি জেতে তাহলে পালাবদল যদি হয় তাহলে রূপরেখা কি হবে? এই আপনি একজন বিজেপির একজন সম্মানীয় নেত্রী। আপনি কি মনে করেন যে পালাবদল কি হবে? শুনুন, আপনি যদি বললেন আপনার প্রশ্নে, এখানে যদির কোনো প্রশ্ন নেই। যদি কিন্তু নইলে নচেদ নতুবা এগুলো ছেড়ে দিন। একদম 100% পালাবদল হচ্ছেই এবং হবেই পালাবদল। হচ্ছেই এবং হবেই। এখানে যদি কিন্তুর কোনো জায়গাই নেই। হচ্ছেই এবং হবেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এবারে এনাকে চলে যেতেই হবে। উনি যেরকম সিঙ্গুরে টাটা কারখানাকে টাটা বাই বাই জানিয়েছিলেন, এবারে রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, রাজ্যের জাগ্রত জনতা, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন অংশের মানুষ, রাজ্যের খেটে খাওয়া অংশের মানুষ, রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ, রাজ্যের বেকার যুবকরা, রাজ্যের মা বোনেরা যাদের কোনো নিরাপত্তা নেই। কত ধর্ষণের ঘটনা ঘটেছে দেখেছেন। মহিলা মুখ্যমন্ত্রী, প্রচুর ধর্ষণের ঘটনা ঘটেছে, একজনও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। একজনও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। পার্ক স্ট্রিটের ঘটনা, কত ঘটনা দেবো, উদাহরণ তো প্রচুর ঘটনা। পার্ক স্ট্রিটের ঘটনা, কামদুনির ঘটনা, কাকদ্বীপের ঘটনা, কোচবিহারের ঘটনা, পিংলার ঘটনা, নদিয়ার হাঁসখালির ঘটনা, এরকম অসংখ্য ঘটনা। মধ্যমগ্রামের ঘটনা, সন্দেশখালির ঘটনা, অসংখ্য ঘটনা আছে। অসংখ্য ঘটনা উদাহরণ দিলে এখানে রাত্রি গড়িয়ে যাবে। সেই জন্য কোনোটাতেই ধর্ষকদের এবং রানাঘাটে একজন যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, একজন ৭৫ বছর বয়স্কা সন্ন্যাসিনী, যিনি বিয়ে করেননি, যিনি তার পুরো জীবনটাই সমাজের কাজে উৎসর্গিত করেছিলেন, সন্ন্যাসিনী, ৭৫ বছরের বয়স্কা সন্ন্যাসিনী, রানাঘাটের কনভেন্টের যিনি শিক্ষিকা ছিলেন, যিনি দরিদ্রের পর্ণকুটিরে শিক্ষার আলো পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই সন্ন্যাসী ২০১৩ সালের ১৩ই মার্চ গভীর রাতে উনার কর্মস্থলে, উনার কনভেন্টে তিনি গণধর্ষিতা হলেন। গণধর্ষিত হওয়ার পর সন্ন্যাসিনী সেই রাতে, পরের দিন ১৪ই মার্চ সূর্যোদয় হবার আগে, সন্ন্যাসিনী রাগে দুঃখে মনের যন্ত্রণায় আমাদের রাজ্য ছেড়ে অজ্ঞাতবাসে চলে গেলেন। সন্ন্যাসিনী কোথায় আছে আজও আমরা কেউ জানি না। অথচ মহিলা মুখ্যমন্ত্রী ওই সন্ন্যাসিনীর পাশে দাঁড়িয়ে সন্ন্যাসিনীর চোখের জল মোছাবার কোনো প্রয়োজন অনুভব করেননি। তেমনি তামান্নার মায়ের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সময় পাননি। এমনকি যে বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে তামান্নার মতো একটা ছোট বাচ্চা মেয়েকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো তৃণমূল দুষ্কৃতীদের বোমার আঘাতে, সেই তামান্নার বাবা মায়ের পাশে, তামান্নার মায়ের পাশে দাঁড়িয়ে তামান্নার মায়ের চোখের জল মোছাবার প্রয়োজন অনুভব করলেন না এই মহিলা মুখ্যমন্ত্রী। আনিস খানকে পুলিশ সেখানে গিয়ে তাকে ছাদ থেকে ফেলে পুলিশ তাকে মেরেছিল, খুন করেছিল। এটা আনিসের বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে চোখের জল মোছাবার প্রয়োজন অনুভব করেননি। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। সেজন্য এবারে উনি যাচ্ছেন ১০০% নিশ্চিত। তাহলে বলছেন যে এবারের ভোটের জন্য মানুষ কি মনে করবে? মানুষ কি দেখবেন? মানে কোন কোন দিকগুলো দেখবেন ভোট দেওয়ার সময়? যে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকে ছাপিয়ে কি ভাতা তাই বড় হয়ে যাবে বলে আপনার মনে হয়? নাকি একেবারে অন্য জিনিসগুলো মানুষ বুঝেছে এবং বুঝবেন ভোট দেওয়ার সময়? শুনুন, রাজ্যটাকে যে নৈরাজ্যের চূড়ান্ত সীমায় একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে রাজ্যে, এটাকে কিছুটা প্রলেপ দেওয়ার জন্য যুবশ্রী তো আগেই ছিল, যুবসাথী, ওদেরকে বেকারের লাইনে চাকরির লাইনে দাঁড় করাতে হবে। ১,৫০০ টাকা দিনে, ৫০ টাকা নিয়ে কি হবে বলুন তো? একটা পরিবার চলবে কি? কখনোই চলবে না। তাহলে ওই পরিবারের ছেলে মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি দিচ্ছে না। চাকরি কেন দিচ্ছে না? ওই বেকার সাথী দিয়ে কি পেট চলবে? কখনোই চলবে না। যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়বে আকাশ ছোঁয়া, যেভাবে হু হু করে জিনিসের দাম বাড়ছে আকাশ ছোঁয়া, সেই জায়গায় দাঁড়িয়ে উনি একটা বিশাল বড় ক্ষত চিহ্নে সামান্য মলম, মানে একটা সামান্য প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। মানুষের মনটাকে
মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন তিনি, এই যুব সাথীর ফর্ম নেওয়ার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। যুব সাথীর লাইনে দাঁড়াবে যুবরা, যুবক যুবতীরা দাঁড়াবে। আমি বলবো আপনারা দাঁড়ান। দিচ্ছে আপনাদের টাকা, আপনাদেরকেই দিচ্ছে, আপনাদের ট্যাক্সের টাকা উনি দিচ্ছেন, আপনারা টাকা নিন কিন্তু উনাকে প্রত্যাখ্যান করুন। তার মানে আপনি বলছেন এই দুর্নীতি, চাকরি নেই, শিল্প নেই, সেইগুলোকে আগে মাথায় রেখে ভাতা নিয়েও মানুষ নিজের বুদ্ধি হ্যাঁ, দিয়ে নিশ্চয়। একদম ভোটটা দিবেন। হ্যাঁ, মানুষ নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে এবারে ভোটটা দেবে, যে কাকে দিলে হচ্ছে এই রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। কেন্দ্রে বিজেপির সরকার আছে, এখানেও ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার দরকার। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে উন্নতি হচ্ছে সেখানে এটা সেভাবে পিছিয়ে যাচ্ছে রাজ্যটা, একদম পিছনের সারিতে রাজ্য। উন্নতির স্বার্থে। হ্যাঁ, উন্নতি, সার্বিক উন্নতি। আমি শুধু শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কৃষি, সেচ, মানে একদম সমস্ত কিছু সার্বিক যেটা উন্নয়ন, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে হচ্ছে একদম পেছনের সারিতে আছে, পেছনের সারিতে এই রাজ্য আছে। এবং আমরা চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি, ইতিমধ্যে তিনি গোটা পৃথিবীর ১ নম্বর নেতা হিসেবে, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্বের ১ নম্বর নেতা হিসেবে নিজেকে সেই জায়গায় উন্নীত করেছেন। উনার যোগ্যতা, উনার দক্ষতা, উনার ক্ষমতা, উনার প্রতিভা, উনার দূরদর্শিতা, উনার সৃজনশীলতা সেই জায়গায় উনাকে উন্নীত করেছে। হ্যাঁ, পৃথিবীর ৫৭টা যে মুসলিম কান্ট্রিজ হ্যাঁ, রয়েছে তার মধ্যে প্রায় ২৯টা থেকে উনি সবথেকে সর্বোচ্চ সম্মান না, ২৯টা না, তার মধ্যে হচ্ছে তিনি যেটা পেয়েছেন সেটা যে এ পর্যন্ত ৫৭টা ইসলামিক কান্ট্রি যেটা রয়েছে, ৫৭টা ইসলামিক কান্ট্রির মধ্যে বেশিরভাগ ইসলামিক কান্ট্রি থেকে তিনি সম্মান হ্যাঁ, পেয়েছেন। সেই দেশের সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছেন। এটা তো আমাদের, আমি একজন ভারতবাসী হিসেবে, আপনি একজন ভারতবাসী হিসেবে, আমরা এবং ভারতের ১৪০ কোটি মানুষ আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা খুশি যে যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, একজন ভারতবাসী হিসেবে আমরা তো গর্বিত। যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিশ্বের গুরু, এবং এ পর্যন্ত তিনি ২৯টা আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। আচ্ছা, সেই দেশের সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছেন। সর্বশেষ তিনি যে সম্মানটা পেয়েছেন আমাদের সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ পুরস্কার ইসলামিক দেশ থেকে, ওমান থেকে তিনি পেয়েছেন, দ্য ফার্স্ট ক্লাস অফ দ্য অর্ডার অফ ওমান, ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান। 18 ডিসেম্বর 2025 সুলতান হাইথাম বিন তারিকের হাতে প্রদান হয়েছিল, সেখান থেকে নিয়েছিলেন তিনি, ওমানের সুলতান তাকে প্রদান করেছিলেন। এটি মোদির 29তম আন্তর্জাতিক সম্মান। তার আগে বিভিন্ন দেশ, বিভিন্ন ইসলামিক কান্ট্রি, যেমন সৌদি আরব, কিং আব্দুল আজিজ সম্মানে তাকে ভূষিত করেছেন। সৌদি আরবের, ওটা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ সম্মান। সংযুক্ত আরব আমিরাত দিয়েছিল, ইন্দোনেশিয়া, বাহরাইন, কাতার, আপনার হচ্ছে মালদ্বীপ, মালয়েশিয়া, আফগানিস্তান দিয়েছিল তাদের দেশের সর্বোচ্চ সম্মান 2016 সালে। এখন তো বালুচিস্তানও হ্যাঁ, বালুচিস্তানে যে বলে 29টা দেশের ইসলামিক কান্ট্রি এর মধ্যে বেশিরভাগ আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তার মানে আপনি বলছেন যে মুসলিমরা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখছেন। হ্যাঁ, ভরসা রাখছেন। এবং এই যে সর্বোচ্চ সম্মানটা, এটা হচ্ছে আমাদের বিদেশ নীতি, আমাদের দেশের বাণিজ্য নীতি, প্রতিরক্ষা, কৌশলগত এবং শক্তি নিরাপত্তা সমস্ত দিক থেকে, এবং আর্থিক, মানে আমাদের দেশের আর্থিক নীতিকেও হচ্ছে এগিয়ে যাওয়ার এবং একটা কৌশলগত অংশীদারিত্বের স্বীকৃতি। এটা আমাদের মনে হয়েছে যে এটা অত্যন্ত মানে গর্বের বিষয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আগামী দিনে 2026 সালে আমরা চাই এখানে ডাবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হোক, এবং মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আপনি জানেন, আমরা ছোটবেলায় আমরা সবাই পড়েছি ভূগোলে যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমরা যেটা বলতে চাইছি যে এখানে আমাদের এই রাজ্যে 3 ভাগ চোর আর 1 ভাগ সৎ নেই, মানে সেই পরিসংখ্যান যদি হয় 1 ভাগ, মানে 3 ভাগ আর 1 ভাগ, 4 ভাগ টোটাল। তো যেরকম পৃথিবীতে যেরকম 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর এখানে এই রাজ্যে চোর যদি আপনি খুঁজতে যান
বা দুর্নীতি যদি খুঁজতে যান ৩ ভাগ নয়, এটা হচ্ছে ১০০% দুর্নীতি হয়েছে এখানে। ১০০% দুর্নীতি। কোনো একদম এখানে সততার বিন্দুমাত্র লেশমাত্র নেই। ২০১১ সালে এই মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে তিনার বিশাল বিশাল বড় বড় হোর্ডিং কাট আউটের নিচে, ওনার পায়ের নিচে লেখা থাকতো সততার প্রতীক ২০১১-র আগে। কোন অজ্ঞাত কারণে ২০১১-র পর থেকে কিন্তু ওনার পায়ের নিচে আর সততার প্রতীক লেখা হয় না। ওনার ভাইয়েরা, ওনার বোনেরা আর প্রচারও করে না। তার মানে উনি আর সৎ নেই। তিনি অসততার প্রতীক, মিথ্যার প্রতীক, দুর্নীতির প্রতীক, তোলাবাজের প্রতীক এবং হচ্ছে কাটমানির প্রতীক হিসেবে নিজেকে তিনি প্রতিপন্ন করেছেন। আমরা চাই না উনাকে আর চতুর্থবারের জন্য, এবং রাজ্যের মানুষ এবারে সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সালে উনাকে গদিচ্যুত করবেন। উনাকে, উনার বয়স হয়েছে, নবান্নের ১৪ তলায় উনি বসেন, যেখানে মানুষের, বেকার যুবক যুবতীর কান্নার আওয়াজ যাবে না, মানুষের আর্তনাদ যেখানে পৌঁছবে না, সেখানে তিনি থাকেন। সে প্রাসাদ উপম অট্টালিকায় ১৪ তলায় থাকেন। এবারে উনার বয়স হয়েছে, ১৪ তলায় তিনি উঠতে পারবেন না। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন অংশের মানুষ, রাজ্যের বেকার শিক্ষিত যুবক ছেলেমেয়েরা, যাদের জীবন নিয়ে মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেলেছেন, রাজ্যের কৃষকরা, এক কথায় রাজ্যের আপামর জনগণ, রাজ্যের মা বোনেরা এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ওনাকে সেই নবান্নের ১৪ তলা থেকে নামিয়ে সসম্মানে কালীঘাটের টালির বাড়িতে পৌঁছে দেবেন। দিদি, এই ২৬-এর পালাবদলের পর বিজেপি যদি ক্ষমতায় আসে, যদি ধরলাম বিজেপি আসছেই, তো এরপর বিজেপির রোডম্যাপ কি হবে? কিভাবে উন্নতি করার চেষ্টা করবে? এবং বিশেষ করে সংখ্যালঘু যারা মা বোনেরা আছেন, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকেও একটু আপনি বার্তা যদি দিতে চান, তাহলে এই কি বার্তা দেবেন যে বিজেপি আসলে তারা কিরকম, কি ভাববে, কিভাবে তারা ফিল করবে? তারা কি আ মনে করবে যে বিজেপি আসলে তারা সুরক্ষিত থাকছে? নাকি তাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে মিডিয়াতে যে তারা বিজেপির রুলের আন্ডারে ভালো থাকবে না, এটা কি সত্যি? আপনার, মানে আপনার মতবাদ কি? শুনুন, বিজেপি ২৬-এ ক্ষমতায় এসছে, একটা দেওয়ালে লেখা হয়ে গেছে। দেওয়ালে লেখা যারা বুঝতে পারবে, পড়তে পারবে, তারা বুঝে গেছে বিজেপি আসছে ২০২৬-এ। আমি আগেই বলেছি, যদি কিন্তু নতুবা নইলে কিচ্ছু না, একদম আসছেই বিজেপি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, বিজেপি শাসিত আমাদের প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে, বিজেপি এবং তার সঙ্গী জোট আছে, আপনারা জানেন, বিহারে সদ্য সরকার নির্বাচিত হয়েছে, ওখানে আসামে, ত্রিপুরা, আমাদের প্রতিবেশী রাজ্য যদি ধরা যায়। আগে ঝাড়খণ্ডে ছিল, এই মুহূর্তে ঝাড়খণ্ডে নেই। উড়িষ্যাতেও বিজেপি শাসিত সরকার। গুজরাট, গোয়া, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়, আমি যে রাজ্যগুলো বললাম, এই রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য। সেখানকার উন্নয়ন আপনি দেখুন, সেখানকার সার্বিক উন্নয়ন, শুধু একটা উন্নয়ন না, সমস্ত রকম উন্নয়ন। সার্বিক উন্নয়ন বলতে যা বোঝায়, সার্বিক উন্নয়ন বলতে সে সংখ্যালঘু, সংখ্যাগুরু, সমস্ত অংশের সবাইকে মানুষ, বলছেন। রাজ্যের সার্বিক উন্নয়ন একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি, সেখানে যেরকম উন্নয়নের চাকা দ্রুতগতিতে, অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে ডবল ইঞ্জিন সরকারের, এখানেও সেই নীতির নির্ধারণ হবে এবং সেগুলো পরিকল্পনা করে সেগুলো এক্সিকিউট হবে। তার মানে আপনি বলছেন সংখ্যালঘুদের ভয় না, পাওয়ার কোনো কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনি দেখুন, ২০১৪ সালে এবং তারও আগে অটলজি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এনডিএর প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী। আমার এখানে একটা কোশ্চেন আছে। ২০৯৮ সালে, না, ২০৯৮ না, ১৯৯৮ সালে প্রথম তৃণমূলের জন্ম হয়, কংগ্রেসের 1998 জন্ম হয়। কংগ্রেসের ঔরজাত সন্তান হচ্ছে তৃণমূল কংগ্রেস। জন্মাবার পরেই কিন্তু তৃণমূল কিন্তু জন্মাবার পরেই কিন্তু যার কোলে আশ্রয় হলো, বড় হলো, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অটলজি যখন দেশের এনডিএ জোটের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু উনি রেলমন্ত্রী ছিলেন। আবার কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু ইনি আবার রেলমন্ত্রী ছিলেন। দুটোতেই তিনি ছিলেন, তিনি কংগ্রেসের সঙ্গে থেকেছেন, বিজেপির সঙ্গে থেকেছেন। উনি যখন বিজেপির সঙ্গে মিলেঝুলে সরকারে ছিলেন এবং রেলমন্ত্রী ছিলেন, অত্যন্ত কয়লা দপ্তরের মন্ত্রী ছিলেন, একবার দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, উনি যখন মন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে, তখন বিজেপি ভালো ছিল। এখন কোন অজ্ঞাত কারণে বিজেপি সাম্প্রদায়িক হয়ে গেল, আমি এটি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং আমার যারা দর্শক রয়েছে, দর্শকদের কাছেও আমি প্রশ্নটা ছুড়তে চাই, জানতে চাই
যে বিজেপির সঙ্গে উনি থাকলে বিজেপি অসাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, আর উনি বিজেপির হাত ছাড়লে বিজেপি তখন সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। এই দ্বিচারিতা তো মেনে নেওয়া যাবে না। আপনি দেখুন 2014 সালে এবং তারও আগে অটলজির সময় যদি ধরুন, আমি ওটা বাদই দিলাম, 2014 পর থেকে আজকে 10 বছর পেরিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাদের দেশের কোনো একটা রাজ্য থেকে একজন মুসলিমের নাম বলুন যে আমাদের এই ভারতবর্ষ ছেড়ে তাকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কায় যেতে হয়েছে, অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো রাজ্য বলছে দেশে যেতে হয়েছে, একজনকেও যেতে হয়নি। আমরা যারা ভারতীয় মুসলিম, আমাদের যারা জন্মসূত্রে আমরা প্রথম ভারতীয়, তারপর যেহেতু ইসলাম মুসলিম পরিবারে জন্মেছি, ভারতীয় মুসলিম, আমরা যারা ভারতীয় মুসলিম, আমাদের জন্ম এই ভারত ভূখণ্ডে, আমরা এখানেই জন্মেছি, এখানেই মরবো, ভারত ভূমিতে আমাদের কবরস্থান হবে, আমাদের কখনোই অন্য কোনো দেশে যেতে হবে না। এবং মুসলিমদের আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মমতার কথাতে তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে এই 15 বছর, প্রায় 15 বছর বুঝলেন। এবং স্বাধীনতার পর থেকে মুসলিমরা শুধু এই রাজ্যে ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ভোট ব্যাংক হিসেবে তারা যাতে ব্যবহৃত না হন। সার্বিক উন্নয়নের সার্বিক উন্নয়ন, হ্যাঁ, নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে নিজেদের বুদ্ধিমত্তার সঙ্গে তারা এবারে ভোট দেয়। এবং তাদের প্রয়োগ সার্বিক করবে। উন্নয়নের আর স্বার্থে তাদের যেন তারা নিজেদের, হ্যাঁ, হ্যাঁ, বিজেপিকে ভোট দেয়, এটাই বলতে চাই। বিজেপি, হ্যাঁ, এটাই বলতে চাইছি যে ডবল ইঞ্জিন সরকার এখানে নিয়ে আসুন, রাজ্যটাকে উন্নতি, সার্বিকভাবে উন্নতি হোক। গুজরাটের মুসলিমের সঙ্গে এখানকার মুসলিমদের আপনি তুলনা করুন তো, মহারাষ্ট্রের মুসলিমের সঙ্গে। আর আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মোদিজি মুসলিম মহিলাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কাজ করেছেন 2019 সালে, সেটা হচ্ছে আমাদের মুসলিম মহিলারা যারা আনম্যারিড, যারা ডিভোর্সি, অথবা যারা উইডো, বিধবা মুসলিম মহিলা, কিন্তু তার শারীরিক সক্ষমতা আছে, তিনি আর্থিকভাবে তিনি সচ্ছল, তিনি, আপনারা জানেন যে গোটা পৃথিবীর মুসলিমরা আমাদের সৌদি আরবের মক্কা মদিনায় যায় হজ করতে, পবিত্র মক্কায় যায় হজ করতে। সেক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই যেতে পারে, পরিবারের সঙ্গে যেতে পারে। 2019-এর আগে যে সিস্টেমটা ছিল সেটা ছিল যে এরকম শুধুমাত্র মহিলা, মানে আনম্যারিড, উইডো অথবা ডিভোর্সি, শুধুমাত্র কোনো মহিলা, একক মহিলা, মানে ওটাকে বলে মেহরাম। মেহরাম মানে একজন পুরুষ সঙ্গীর সঙ্গে যেতে হবে, একা যেতে পারবে না। না, তিনি শারীরিকভাবে সক্ষম, আর্থিকভাবে সক্ষম যাওয়ার জন্য, তবুও তিনি কিন্তু পারবেন না, মানে আইনে বাধা। মোদিজি প্রথম এটাকে ফিল করেছিলেন, অনুভব, তিনি উপলব্ধিতে এনেছিলেন যে না, মহিলারাও যাবে। তাহলে শুধুমাত্র পুরুষ সঙ্গে কে কে যাবে? বাবার সঙ্গে যাওয়া যাবে, একমাত্র বাবার সঙ্গে, নিজের রক্তের ভাই বা দাদার সঙ্গে, স্বামীর সঙ্গে, আর নিজের ছেলের সঙ্গে। তো যে মহিলা, মুসলিম মহিলা আনম্যারিড, বাবা মারা গেছে, মা মারা গেছে, বা ভাই নেই, সেক্ষেত্রে কি হবে? তার মক্কায় যাওয়া। আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন যে গোটা পৃথিবীর মুসলিমরা চায়, সমস্ত মুসলিমের মনের সুপ্ত বাসনা হচ্ছে অন্তত জীবনে একবার হলেও যেন মক্কায়, পবিত্র মক্কায় যাই, মক্কায় মদিনায় যাই। এটা সমস্ত মুসলিমদের ইচ্ছে। কেউ যেতে পারে, কেউ যেতে পারে না, সেটা আলাদা 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 ব্যাপার। কিন্তু সেই জায়গায় যাওয়ার ব্যাপারে কেন মুসলিমদের এই প্রতিবন্ধকতা থাকবে? সামনে কেন ব্যারিকেড থাকবে? মোদিজি প্রথম সিদ্ধান্ত নিয়ে জানালেন যে মেহরাম ছাড়াই মুসলিম মহিলারা যাবে, 4 জন মহিলা গ্রুপ করে যেতে পারবে। আচ্ছা, সেই সময় মহিলারা মোদিজিকে, মুসলিম মহিলারা অভিনন্দন জানিয়েছিলেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং যে মুসলিম মহিলারা 2019 সালে প্রচুর মুসলিম মহিলা গেছিলেন, এবং 2022 সালে আমাদের ভারতবর্ষ থেকে শুধুমাত্র 18,000 মুসলিম মহিলা গেছিলেন, যারা হয়তো ওই নিয়মটা যদি, ওই পলিসিটা যদি চেঞ্জ না হতো, মানে পরিবর্তন না হলে এত সংখ্যক মহিলা যেত না। মোদিজি যেটা করেছিলেন, এর জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে মুসলিম মহিলাদের হজে যাবার যে তিনি সুযোগ সুবিধা করে দিয়েছিলেন, সেটা যে 4 জন মহিলা গ্রুপ করে যেতে পারবে, একটা কভার বানিয়ে গ্রুপ করে যেতে পারে। বহু বহু মুসলিম মহিলারা গ্রুপ করে গেছে, প্রচুর মহিলা। আমি পরিসংখ্যান দিয়ে বললাম, আমার কাছে এভিডেন্স আছে 2022 সালে
প্রায় 18,000 মহিলা গেছিলেন হজযাত্রায়, শুধুমাত্র মহিলা। তাছাড়া তো হাসব্যান্ড ওয়াইফ গেছে, তাছাড়া তো ছেলে মা গেছে, এই ধরনের তো বা বোন মানে বোন বা দাদা গেছে, এরকম তো আছে, সেগুলো একসঙ্গে ফ্যামিলির সবাই মিলে গেছে বা আত্মীয়তার মধ্যে গেছে, কিন্তু তার বাইরেও শুধুমাত্র মহিলারা যারা যেতে পারতেন না তারা গেছে। এবং 2026-এ হজ যেটা পলিসি হয়েছে, যে অনেক সংস্কার হয়েছে সেক্ষেত্রে আর কি, অনেকগুলো সংস্কার হয়েছে। এবং আমরা চাই আমাদের মোদিজির নেতৃত্বে যে গোটা দেশ এগিয়ে চলছে, আমাদের রাজ্যটা কেন পিছিয়ে পড়বে, এটাও এগিয়ে যাক। এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি প্রতিবন্ধকতা তৈরি করছেন, যিনি রাজ্যটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন, সবেতে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন, আগে তাকে এখান থেকে সরাতে হবে, তাকে এখান থেকে হটাতে হবে। দিদি একজন রাষ্ট্রবাদী মুসলিম নারী হিসেবে আপনাকে আজকে আমরা পেলাম, বিজেপি নেত্রী শুধু নয়, একজন মানুষ হিসেবে আপনার সঙ্গে কথা বললাম, একদম গ্রাসরুট লেভেলের গ্রামগঞ্জের মানুষের কথা আপনি আজকে আমাদের সাথে বলেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, অনেক ধন্যবাদ। আবার কোনো পডকাস্টে নিশ্চয়ই আপনাকে ডাকবো, আশা করি আপনি আসবেন। নিশ্চয়ই আসবো, অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ।